আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? যেহেতু লামি আপু বলেছেন আসসালামু আলাইকুম, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপু আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমাকে স্যার বলতে হবে না অবশ্যই। হ্যাঁ, আমি ভাইয়া ডাকলে খুব খুশি হই। আর যেহেতু ভিডিও নিয়ে একটু সমস্যা হচ্ছে, একটু সমস্যা করছে, তো আমার মনে হয় অডিওতে আমরা ক্লাসটা কন্টিনিউ করি, নাকি আপনাদের কোনো সমস্যা নাই তো মনে হয় না? হুম। হ্যাঁ, আমি যেহেতু ভিডিওতে সমস্যা নেই, তো আমার মনে হয় যে ক্লাসটা এগুনোই ভালো। কারণ যেহেতু দেরি হয়ে যাচ্ছে, সময় তো অনেকটুকু চলেই গেল, 14 মিনিটস তো চলেই গেল। সো আর দেরি না করি। আমাদের যেহেতু আসলে সাউন্ড অনেক কম, ভাই এখন কি শুনতে পাচ্ছেন ঠিকঠাক মতো? আফসারা ভাই বলছিলেন সাউন্ড অনেক কম, এখন কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আমি একটু আপনাদের সকলকে আসলে শুভেচ্ছা জানাই। আজকে আমাদের অপটিমাম ব্যাচের আজকে প্রথম ক্লাস, যেহেতু এক প্রকার শুভ উদ্বোধন হয়েই গেল, তো আমরা পরম করুণাময় নাম নিয়ে আমাদের ব্যাচ শুরু করছি। এবং আপনারা যারা ক্লাস করতে বসেছেন সকলকে আমি উষ্ণ স্বাগত জানাই আজকের ক্লাসে। তো আমাদের আজকের প্রথম ক্লাসটা হচ্ছে, আমাদের যে সিলেবাসটা দেয়া থাকে পিএসসি কর্তৃক, প্রিলিমিনারি এবং রিটেন, এই সিলেবাস দুইটা আমরা একটু দেখার চেষ্টা করব যে কোন সাবজেক্ট থেকে কত মার্কসের কোয়েশ্চেন আসে বা কিভাবে কি একটু মেলানো যায়। প্রথমবারের মতো এবারই কিন্তু আমরা প্রিলিমিনারির সঙ্গে বেসিক রিটেন কোর্সটা শুরু করছি। কারণ আমরা আগে থেকেই লক্ষ্য করছিলাম যে আমরা যারা আগে প্রিপারেশন নিয়েছি, এটা যেমন আমরা আগে লক্ষ্য করতাম, তো এবার সেটা প্রথমবারের মতো দেখা গেল যে প্রিলিমিনারি পরীক্ষার অনেক পড়াই থাকে, যে যেই পড়াগুলো একটু গুছিয়ে ঠিকঠাক মতো পড়তে পারলে কিন্তু রিটেনের সময় আর ওই জিনিসগুলো পড়তে হয় না। প্রিলিমিনারির সময় একটু গুছিয়ে যদি পড়া যায় একটু ভালোভাবে, তাহলে কিন্তু রিটেনের সময় ওই পড়াটুকু তখন রিটেনের সময় পড়লে সেটা একটা রিভিশন হিসাবে কাজ করে। তাই সেই আইডিয়া থেকেই এবার আপনাদেরকে প্রিলিমিনারি সম্পূর্ণ ক্লাসগুলোর পাশাপাশি রিটেনের একটা বেসিক কিছু টপিক আপনাদেরকে পড়িয়ে দেওয়া হবে, যাতে পরবর্তীতে রিটেনের সময় আপনাদের প্রেশার নিতে না হয়। কারণ পিএসসি এখন যেভাবে এগুচ্ছে, যে তারা সাধারণত প্রিলিমিনারির পরে রেজাল্টও হয়ে যায় খুব তাড়াতাড়ি, সাধারণত 2 সপ্তাহ 15 দিনের ভেতরে, আর তার পরবর্তীতে রিটেনের জন্য তেমন একটা সময় পাওয়া যায় না। এবার যেহেতু একটা পরীক্ষা পোস্টপন্ড হয়েছে দেশের হয়তো বা সার্বিক অস্থিরতা বা এরকম কোন একটা কারণে, তো পরের বার থেকে যে সেরকম হবে তা তো আর কোনো মানে কথা থাকতে পারে না। সেজন্য রিটেনের সময় সময়টা আসলে খুবই কমে আসছে। আর তারা যদি 1 বছরে বা 1.5 বছরে একটা বিসিএস প্রক্রিয়া সম্পন্ন করেন, তাহলে তো সময় আরো কমে আসবে, এটা মানে বলাই বাহুল্য। সেজন্য রিটেনের বেসিক পড়াগুলো যদি প্রিলিমিনারি সময় পড়ে নেওয়া যায়, তাহলে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ রিটেনের সময় আপনাদের কষ্টটুকু একটু কমে আসবে এবং কোর্সটা সম্পূর্ণ করাটা সহজতর হবে ইনশাল্লাহ, আশা করি। সো ভিডিও যেহেতু চালু হয়ে গেল, তো এখন মনে হয় আমরা একটু ক্লাসের দিকে এগুই। প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আহ, যে আমাদের সিলেবাসে কি কি আছে। দেখেন, প্রিলিমিনারির যে সিলেবাসটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে 10টা সাবজেক্ট থাকে, এবং এই 10টা সাবজেক্টকে যদি আমরা আরেকটু ব্রেক ডাউন করি, তাহলে কিন্তু টোটাল 12টা সাবজেক্ট পাওয়া যায়। হ্যাঁ, যে বাংলা, এই জায়গাতে খেয়াল করে দেখবেন, বাংলা ভাষা একটা টার্ম লেখা আছে, আর সাহিত্য একটা টার্ম লেখা আছে, ঠিক আছে? ভাষা এই ব্যাকরণের অংশগুলো থেকে 15 নম্বরের এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে, আর সাহিত্য অংশ থেকে 20 নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়ে থাকে। তাহলে প্রিলিমিনারি পরীক্ষার 200 নম্বরের মধ্যে বাংলা থেকে আপনার জন্য প্রশ্ন থাকবে 35টা, 35 মার্কসের। ঠিক একই রকম ভাবে ইংরেজিতেও দেখবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, ইংরেজি গ্রামার, এই থেকে মানে এই ব্যাকরণগত অংশ থেকে 20টা প্রশ্ন থাকে। আর লিটারেচার, ইংরেজি সাহিত্য অংশ থেকে 15টা প্রশ্ন থাকে। এই 20 আর 15, এই জায়গাতে টোটাল 35টা কোয়েশ্চেন থাকবে আপনার জন্য। বাংলাদেশ বিষয়াবলীর সমসাময়িক বিষয় এবং ওই বাংলাদেশের ঐতিহ্য, ইতিহাস, সংবিধান, সরকার ব্যবস্থা, আমাদের স্বাধীনতা লাভ, এই সব কিছু নিয়ে সামগ্রিক সকল বিষয় থেকে বেশ কয়েকটা অধ্যায় ভাগ করা আছে, আমরা একটু পরবর্তীতে সেগুলো দেখব। এই জায়গা থেকে মোট 30টা প্রশ্ন আসে। সাম্প্রতিক সময়ে এই প্রশ্নগুলো তুলনামূলক সহজতর হয়, ঠিক আছে? বাংলাদেশ বিষয়গুলির প্রশ্নগুলো সহজতর হয়। আন্তর্জাতিক বিষয়াবলী থেকে প্রশ্ন থাকে 20টা। আন্তর্জাতিক বিষয়াবলীর বিভিন্ন বিষয় থাকতে পারে, বিভিন্ন দেশের মধ্যে আন্তঃসম্পর্ক, তাদের ইতিহাস,
তাদের ইভেন রাজধানী থেকেও কোয়েশ্চেন যে আগে আসতো এখন আসে না তা কিন্তু না, সর্বশেষ 40 বিসিএস এও কিন্তু রাজধানী নিয়ে কোয়েশ্চেন আসছে। তো বিভিন্ন ধরনের অনেক সময় স্পেলিং আসতে পারে, আপনার আন্তর্জাতিক যে সংগঠনগুলো আছে তাদের মিথস্ক্রিয়া, দেশগুলোর সঙ্গে তাদের মিথস্ক্রিয়া, সমসাময়িক যে ইস্যুগুলো আছে, এই সাময়িক অনেক টপিক থেকে 20টা প্রশ্ন আসে। সাম্প্রতিক কয়েকটা বিসিএস এ দেখা যায় এই জায়গার প্রশ্নগুলো কিন্তু বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মতো সহজতর হয় না। ঠিক আছে, এই প্রশ্নগুলো একটু ডিফিকাল্ট ধরে নেওয়া যায়, ধরে নিলাম এগুলা একটু কঠিন হয়, এটা জাস্ট আমরা লিখলাম, এটা তেমন কিছুই না। যদি বাংলাদেশ বিষয়াবলী আর আন্তর্জাতিক বিষয়াবলীর প্রিপারেশনটা আপনি খুব ভালোভাবে নিতে পারেন, তাহলে বোনাস হিসাবে ভূগোলের 10টা মার্কসের প্রিপারেশন আপনার হয়ে যাবে প্রায় 75 টু 80%। এই দুইটার প্রিপারেশন থেকে আপনার 75%-এর মতো প্রিপারেশন হয়ে যাবে ভূগোলের বেলায়। আপনার এক্সট্রা দুই একটা জিনিস পড়তে হবে, সেই পড়াগুলো পড়লে ভূগোলের প্রিপারেশন 10 মার্কসের জন্য হয়ে যাবে। ভূগোলে 10টা কোয়েশ্চেন আসে পরীক্ষাতে। সাধারণ বিজ্ঞান, কম্পিউটার, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা, এই চারটা বিষয় মোটামুটি বিজ্ঞান ভিত্তিক। তো সাধারণ বিজ্ঞানের বিজ্ঞানগুলো আসলে সাধারণ বিজ্ঞানই, সেটা বিজ্ঞান ব্যাকগ্রাউন্ডের জন্য যে পড়ানো হবে তা কিন্তু না। খুব কঠিন প্রশ্ন মানে আগে আসতো না, সাম্প্রতিক একটু একটু কঠিন প্রশ্ন আসে, তবে সেটা দৈনন্দিন বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত। এই জায়গা থেকে প্রশ্ন আসবে 15টা, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে প্রশ্ন আসবে 15টা, এই জায়গাতে কম্পিউটার অংশ থেকে 10টা প্রশ্ন এবং তথ্য প্রযুক্তি অংশ থেকে 5টা প্রশ্ন থাকবে। গাণিতিক যুক্তি থেকে 15টা প্রশ্ন থাকে, সে জায়গাতে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতিক সমস্যা এগুলো থেকে প্রিলিমিনারিতে প্রশ্ন আসে। সাধারণত ত্রিকোণমিতিক সমস্যা বা দূরত্ব সমস্যা নিয়ে প্রশ্ন আসে না। মানসিক দক্ষতা থেকে 15টা এমসিকিউ থাকে। এবং আপনারা খুবই খুশি হবেন জেনে যে প্রিলিমিনারি সময় মানসিক দক্ষতার যে সিলেবাস, ঠিক 100% সেম সিলেবাস হয় লিখিত পরীক্ষার বেলায়। মানসিক দক্ষতাটা টোটালি একটা বোনাস পরীক্ষা হিসেবে কাজ করবে রিটেনের সময়। আর নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন থেকে 10টা প্রশ্ন হয়। মানে এটা খুবই মানে ডেঞ্জারাস। ঠিক আছে, এটা মানে মানে এটা ডেঞ্জারাস, মানে ধরে নিতে আপনাকে এটা ডেঞ্জারাস, এটা খুব মানে সাবধানে এটা হ্যান্ডেল করতে হবে, এটা বিপজ্জনক। ঠিক আছে, এটা খুবই বিপজ্জনক। এই 10টা প্রশ্ন আপনাকে পরীক্ষার হলে সাবধানে অ্যান্সার করতে হবে, তা না হলে এই 10টা প্রশ্ন দাগানোর জন্য আপনি বিপদে পড়তে পারেন যদি না বুঝে দাগাইতে যান। তো আমরা আমাদের দেখে নিলাম যে 200টা প্রশ্ন কিভাবে কি হতে পারে, কতটুকু হতে পারে। তো আমরা চলেন একটা ভিডিও দেখবো শর্ট। ওকে, খেয়াল করে দেখেন, প্রিলিমিনারি পরীক্ষার সাথে আমি এই চুল ফালানোর, এই অতিরিক্ত চুল ফেলে দেওয়ার এই ভিডিওটা কিন্তু আমি দিচ্ছি। এই ভিডিওটা আমি আগেও স্মার্ট ফাউন্ডেশনের কোর্সের সময় দেখিয়েছিলাম। তো এই ভিডিওটা দেওয়ার আসলে অর্থটা কি, যারা হয়তো বা আগে একটু প্রিপারেশন নিয়েছেন বা বিসিএস নিয়ে আগে থেকে একটু খোঁজ খবর রাখছেন তারা কিন্তু ভালো ধরতে পারবেন যে বিসিএস এ এক একটা বিসিএস এ, যেমন 41st বিসিএস টা আমি খুব ভালো আমার মনে থাকে, এটা আমার প্রথম বিসিএস ছিল যেহেতু, 4,75,000-এরও বেশি প্রার্থী ছিলেন। এবং ওই বিসিএস 41তম বিসিএস এ পদ সংখ্যা ছিল 2,165টা। তো প্রিলিমিনারি পরীক্ষায় প্রার্থী টেকানো হয় 21,056 জন। ঠিক আছে, তো কোথায় 4.5 লক্ষ পরীক্ষার্থী থেকে 21,000-এ চলে আসে, বুঝতেই পারছেন কিভাবে প্রার্থীদেরকে ঝেড়ে ফেলা হয়। সেজন্য আমি এই ভিডিওটা একটু দিলাম আপনাদের সঙ্গে, জাস্ট একটু মজা করে জিনিসটা শেয়ার করার জন্য। তো প্রিলিমিনারি পরীক্ষার সময় প্রার্থীদের কিন্তু টেকানো হবে, এটার থেকে মূল কথা হচ্ছে একটা এলিমিনেশন করা হয়, প্রার্থীদের কিভাবে ঝরিয়ে ফেলা যায়। সুতরাং আপনি আসলে খুবই পটেনশিয়াল একজন ক্যান্ডিডেট, আপনি রিটেনে খুবই ভালো করবেন, কিন্তু ভাইভাতে অনেক ভালো করবেন, কিন্তু তার আগে ওই রিটেন পরীক্ষাটা দেওয়ার জন্য কিন্তু আপনাকে প্রিলিটা ভালো করে পড়তে হবে। হ্যাঁ, প্রিলিটাতে যদি আপনি পাশ করতে পারেন ইনশাল্লাহ, তাহলে কিন্তু আপনি রিটেনে আপনার নিজের এক্সেলেন্সটুকু প্রকাশ করতে পারবেন। সেজন্য প্রিলিমিনারি পরীক্ষাটা দাও আমি অনেকটাই দেখি যে এটা অতিরিক্ত চুল ফেলে দেওয়ার মতো। সেজন্য আপনি যেহেতু যাতে পরীক্ষাতে বসতে পারেন, সেজন্য খুব বুদ্ধি করে ভালোভাবে আগে থেকে ধৈর্য ধরে পড়ে নিতে হবে। জীবনের ছোট ছোট কিছু চাওয়া পাওয়া এখন স্যাক্রিফাইস করতে হবে। যেমন বন্ধুরা সপ্তাহে 2 দিন ঘুরতে গেলে আপনি এখন একদিন ঘুরতে যাবেন। বন্ধুরা যদি এখন একটা সিরিজ দেখে, আপনি সেই সিরিজটা দেখা থেকে বিরত থাকবেন। দিনের শেষে সে যখন সিরিজ দেখবে, আপনি হয়তোবা ইউটিউবে সারাদিনের খবরটা দেখবেন, সামারিটা দেখবেন। হয়তোবা বন্ধু যখন একটা গল্পের বই পড়বে,
একটা থ্রিলার পড়বে, তখন হয়তো বা আপনি আজকের দৈনিক পত্রিকা পড়বেন। এখন আগামী কয়েক মাসের জন্য এটা হবে আপনার লাইফ স্টাইল। কারণ আপনি যদি একটু ত্যাগ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন। বিসিএস এ যদি আপনি একজন ক্যাডার রিকমেন্ডেড হন, আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে সেটা আপনার জন্য। যদি ক্যাডার না পেলেও নন ক্যাডারের অনেকগুলা পোস্ট অফার করা হয়। তাছাড়াও আপনার বিসিএস এর প্রিপারেশনটা দিয়ে আপনি অনেকগুলো চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, এবং যখন ভবিষ্যতে অংশগ্রহণ করবেন দেখবেন যে আমি সত্যি বলতেছি না মিথ্যা বলতেছি, তখন আপনি মিলিয়ে নিতে পারবেন। ঠিক আছে? 46 বিসিএস এর কি হবে এবং 47 কবে হবে? ভাইয়া কোয়েশ্চেন করলেন। 47-এর সার্কুলারটা নভেম্বরের 30 তারিখ হবে ইনশাল্লাহ, আশা করা যায়। আর 47 পরীক্ষাটা আগামী মার্চ ধরে এগুনোই ভালো। আর 46 বিসিএস এর যেহেতু আপাতত পোস্টপোন করা হয়েছিল, তো আমার মনে হয় শীঘ্রই আপনার একটা তারিখ পেয়ে যাবেন। আপাতত কয়েকটা 2-3টা সপ্তাহ একটু ধৈর্য ধরেন। আপাতত যা পড়ছিলেন সেটা পড়ে নিজেকে প্রিপেয়ার করে নেওয়াই ভালো। তো আমি, দেখেন, বাংলা ভাষা ও সাহিত্যতে আমরা যে সিলেবাস অ্যানালাইসিস, দেখেন এই জায়গাতে যে টপিকগুলো আছে আমরা যদি একটু লক্ষ্য করি, আগেই বলছিলাম যে বাংলা ব্যাকরণ অংশ ভাষা অংশ থেকে 15 নম্বরের প্রশ্ন থাকে। এই 15 নম্বরের প্রশ্নতে আপনার থাকবে প্রয়োগ অপপ্রয়োগ। এই প্রয়োগ অপপ্রয়োগ এটা মানে বানান, বাক্য শুদ্ধি, এই জায়গায় প্রয়োগ অপপ্রয়োগ, নানা ধরনের অপপ্রয়োগ আমরা করি, যেমন সাধু ও চলিত আমরা মিশ্রণ করে ফেলি, গুরু চণ্ডালী সমস্যা হয়। আমরা বহু বচন জনিত সমস্যা করি, বহু বচন জনিত সমস্যা হয়। পরবর্তীতে আমরা উপমার ভুল প্রয়োগ করি। এই ধরনের নানা ধরনের প্রয়োগ অপপ্রয়োগ কিন্তু আমাদের দৈনন্দিন কথাবার্তা মিশে থাকে। যেমন এখনো আমরা কিন্তু সমসাময়িক কথাটাই উচ্চারণ করতেছি, শব্দটা কিন্তু সাময়িক হয়ে গিয়েছে। ঠিক আছে? আমরা যেমন পিতামাতা উচ্চারণ করি কিন্তু সঠিক প্রয়োগটা কিন্তু হচ্ছে মাতা পিতা। আমরা এখনো নিন্দুক বলি কিন্তু সঠিক শব্দটা হচ্ছে কি নিন্দক। এরকম প্রয়োগ অপপ্রয়োগের কিছু অ্যাপ্লিকেশন থাকে প্রিলিমিনারিতে। বাক্য তুলে দেওয়া হয়, সেই বাক্যগুলো থেকে ধরে নিতে হয় যে কোন বাক্যটা শুদ্ধ অথবা কোনটা অশুদ্ধ। আপনারা এটা একটু মন দিয়ে পড়বেন, কারণ এটা কিন্তু লিখিত পরীক্ষার বেলায়ও কাজে লাগবে। বানান এবং বাক্য শুদ্ধি, এই জায়গাতেও বাংলা প্রমিত বানান অথবা বিদেশি বানানের বেলায় কোন কোন রুল ফলো করা হয়, আমাদের বানানগুলোর বেলায় আমরা কোনটা বর্জন করব বা কোনটা সবসময় মেনে চলতে হবে। বাক্য শুদ্ধি, বাক্যতে সাধারণত বানানজনিত ভুল থাকতে পারে, বাহুল্যজনিত ভুল থাকতে পারে, শব্দ প্রয়োগজনিত ভুল থাকতে পারে। এই জিনিসগুলো প্রিলিমিনারিতে যেমন আসে রিটেনেও আসে। এবং প্রিলিমিনারিতে একটা দুইটা কোয়েশ্চেন থাকতে পারে 1 অথবা 2 নম্বরের, কিন্তু রিটেনের সময় কিন্তু ব্যাকরণের 6 নম্বরের একটা প্রশ্ন কিন্তু চলে আসে। এখানে সাধারণত 6টা বাক্য থাকে, সেগুলো শুদ্ধ করতে হয়, তাই এটাও মন দিয়ে পড়তে হবে প্রিলি এবং রিটেনের জন্য। পরিভাষা, আপনার ইংরেজি শব্দ থেকে সেটা বাংলা কি আসে, যেমন আসতে পারে আর্সেনাল। আর্সেনাল কথাটার মানে কি, আপনার নিচে 3-4টা অপশন দিয়ে দিতে পারে। পিএসসি যেমন যে তারা 2টা অপশন দিবে, একটা অপশন এমনও দিতে পারে যে একটি ফুটবল ক্লাব, আর একটা অপশন দিতে পারে অস্ত্রাগার। তো আর্সেনাল মানে যে অস্ত্রাগার, সেটা আপনি পড়লে পরীক্ষার হলে ঠিকঠাক মতো এমসিকিউটা দাগিয়ে নিতে পারবেন। যদি আপনার আইডিয়াটা ভাষা ভাষা হয় তাহলে কিন্তু আপনি হয়তোবা ভুল করে একটি ফুটবল ক্লাব দাগিয়ে নিতে পারেন। আমি জাস্ট এক্সাম্পল দিলাম। সেজন্য পরিভাষাটা ভালো করে পড়তে হবে। এটা রিটেন অ্যাপ্লিকেশন নাই, কিন্তু প্রিলিতে ভালো করে এখানে পড়লে সুবিধাটা কিন্তু ইংরেজিতেও পাওয়া যায়। ঠিক আছে? কারণ ইংরেজিতেও ভোকাবুলারি থেকে 3টা কোয়েশ্চেন আসে। সেজন্য এই পরিভাষাটা আপনার বাংলা এবং ইংরেজি দুইটার জন্যই ভালোভাবে পড়তে হবে। সমার্থক এবং বিপরীতার্থক শব্দ থেকে সাধারণত রিটেনে কোয়েশ্চেন আসে না বা কম আসে। সমার্থক বিপরীতার্থক শব্দগুলো প্রিলির জন্য পড়তে হবে, এবং এগুলো থেকে একদম ফ্রিকোয়েন্টলি সবসময় প্রিতে কোয়েশ্চেন হয়, তাই আপনি আপনি এগুলো ফেলে দিয়ে পড়তে পারবেন না। ধ্বনি, বর্ণ, শব্দ, এগুলো সবসময় এই শব্দ, এগুলো আপনার শব্দের বিভিন্ন ধরনের শব্দ আপনাকে মুখস্থ করতে হবে। সেগুলোর জন্য নানা ধরনের ছন্দ ক্লাসে ভাইয়ারা বলে দিবে, অথবা আপনারা ইউটিউবে এগুলা পেয়ে যাবেন। এই শব্দগুলোর মানে মুখস্থ করার কিছু ছন্দ পাবেন, আর সেগুলোর নিয়ম কানুন গুলো ক্লাসে জেনে যাবেন। ধ্বনি, বর্ণ এগুলা প্রিলিমিনারি পরীক্ষার জন্য জরুরি। পদ রিটেনে আসতে পারে। বিভিন্ন ধরনের বাক্য কিভাবে রূপান্তর করতে হয় সেগুলো প্রিলিমিনারির জন্য যেমন জরুরি, রিটেনের জন্য জরুরি। প্রত্যয়, সন্ধি, সমাস, এগুলো থেকে আপনি প্রায় নিয়মিতই প্রিলিতে কোয়েশ্চেন আসে। এবং সেই সঙ্গে এখানে বাগধারাও আছে, যেমন বাগধারা, এক কথায় প্রকাশ, এগুলো আমি একটু লিখে দিলাম।
এগুলা খুব জরুরি। প্রত্যয় সন্ধি সমাস এগুলো কিন্তু রিটেনের সময় প্রয়োগ অপপ্রয়োগে বানানো বাক্য শুদ্ধিতে এগুলোর অ্যাপ্লিকেশন পাওয়া যায়, তাই একটু ভালোভাবে পড়তে হবে। বাগধারা থেকে প্রায় নিয়মিতই যেমন প্রিলিতে প্রশ্ন থাকে এবং একই সঙ্গে রিটেন পরীক্ষাতে 6টা বাগধারা দিয়ে সেগুলোর অর্থ সহ মানে অর্থবোধক বাক্য রচনা করতে বলা হয়, সেখানে 6 নম্বরের প্রশ্ন থাকে। তাই এটা খুব ভালোভাবে পড়তে হবে। এক কথায় প্রকাশ থেকে প্রিলিতে প্রশ্ন থাকতেও পারে, নাও থাকতে পারে। এই গেল আমাদের প্রিলিমিনারির আলোচনা। আমরা সাহিত্যতে প্রাচীন ও মধ্যযুগ থেকে 5টা কোয়েশ্চেন হয়, সেখানে প্রাচীন যুগ থেকে প্রশ্ন হয় সাধারণত একটা অথবা দুইটা প্রশ্ন হতে পারে, এবং মধ্যযুগ থেকে প্রশ্ন হয় সাধারণত 4টা। ঠিক আছে? প্রাচীন ও মধ্যযুগে আপনি যখন পড়বেন সেই আসলে কৌশলগুলা পরে পেয়ে যাবেন, আমি এই কথা বেশি বললে হয়তো বা আপনারা বিরক্তই হতে পারেন। প্রাচীন যুগে সাধারণত আপনাকে চর্যাপদ নিয়ে পড়াশোনা করতে হবে। তো এই চর্যাপদ নিয়ে আপনি এত বেশি পড়াশোনা আবার করবেন না যে যেটা আপনার মাথার উপর একটা বোঝার মতো বার্ডেনের মতো থাকে, কারণ চর্যাপদ থেকে একটা বা সর্বোচ্চ দুইটা প্রশ্নই হবে। কিন্তু চর্যাপদের ধর্মমত নিয়ে আলোচনা করুন, অথবা চর্যাপদের তৎকালীন সমাজ ব্যবস্থা নিয়ে আলোচনা করুন, অথবা চর্যাপদের আহ কি যেন বলে, চর্যাপদের 6টা প্রবাদ বাক্য আছে, বাক্যগুলো কি কি, চর্যাপদের লেখকদের জীবিকা নিয়ে আলোচনা করুন, চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করুন। এই টাইপের কোয়েশ্চেন কিন্তু বাংলা রিটেন পরীক্ষাতে থাকে, সাধারণত 3 নম্বরের অথবা 5 নম্বরের প্রশ্ন থাকতে পারে। তাই এরকম কিছু কিছু পড়া রিটেন প্রিলিমিনারি সময় যদি আমরা একটু আমাদের উত্তরণের প্র্যাকটিস বুকগুলো থেকে পড়ে নেই, অথবা আপনার যে বই থাকবে সেই বইগুলো থেকে যদি পড়ে নেন, রিটেনের সময়টা আপনার জন্য অনেকটুকুই সহায়ক হবে। আর মধ্যযুগে আপনার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, রামায়ণ মহাভারত থেকে তাদের অনুবাদকের প্রশ্ন, শায়ের ও গানওয়ালা, রোমান্টিক প্রণয়োপাখ্যান, তারপরে আরাকান রাজসভার আলোচনা যেটা খুব জরুরি, এই জায়গা থেকে 4টা প্রশ্ন থাকে। এবং এই জায়গাতে আপনি দেখবেন কিছু কিছু ছোট ছোট প্রশ্ন বইতে দেয়া থাকে, যেমন পদ্মাবতী কাব্য সম্পর্কে লিখুন, রোমান্টিক প্রণয়োপাখ্যান সম্পর্কে লিখুন, অথবা কবিওয়ালা কি বা বৈষ্ণব মহাজনী সাহিত্য কাকে বলে। এই টাইপের কথাবার্তাগুলো কিন্তু প্রিলিমিনারি সময় চলে আসবে, তাই বুদ্ধিমানের মতো কাজ হবে প্রিলিমিনারির জন্য শুধুমাত্র মুখস্থ না করে একটু একটু গল্পের মতো করে করে রিডিং পড়া। 2 বার 3 বার একটা জিনিস রিডিং করলেও কিন্তু সেটা আপনার মাথায় ঢুকে যাবে। ওকে, আমি আর কথা না বাড়াই। সো এই প্রাচীন ও মধ্যযুগ আপনার জন্য 5টা কোয়েশ্চেন থাকবে। আর আধুনিক যুগ 1800 থেকে শুরু, শ্রীরামপুর মিশনের ওই জায়গা থেকে আপনার কাহিনী শুরু হবে, ফোর্ট উইলিয়াম কলেজ থেকে। আর সেই কাহিনী এখনো পর্যন্ত চলমান। এই জায়গাটাকে আপনার অনেক পরিশ্রম করতে হবে, কারণ আধুনিক যুগে সাহিত্যের মানে সাহিত্যর কোনো শেষ নাই। এই জায়গাতে আপনার এই যে শুরু হয়েছে, এক রবীন্দ্রনাথ কাজী নজরুল পড়তে গেলে দেখবেন যে আপনার খুব অনেক মানে সমস্যা হয়ে যাচ্ছে। সেজন্য পড়তে হবে একটু মন দিয়ে। আর আধুনিক যুগে দেখবেন অনেক অনেক কবি থাকবে, কিন্তু সবই কিন্তু আপনাকে পড়তে হবে না। সেজন্য ক্লাসে ভাইয়ারা যেটা ভালোভাবে পড়িয়ে দেয়, বইতে যে জায়গা থেকে আগে অনেক প্রশ্ন আসছে, স্যাররা ক্লাসে যেটা ভাইয়ারা যেটা ক্লাসে হিন্টস দিয়ে দিবে সেগুলো একটু ভালোভাবে পড়তে হবে। এবং প্রিলিমিনারি পড়ার গ্যাপে গ্যাপে দেখবেন অনেক আলোচনা থেকে যায়। বিষাদ সিন্ধু সম্পর্কে লিখুন, বিষাদ সিন্ধু গল্পের নায়ককে, ইমাম হোসেন নাকি এজিদ, আপনার মেঘনাদ বধ কাব্যের মধ্যে কে নায়ক, রাম নাকি রাবণ, বিষাদ সিন্ধু কোন রসে লেখা, অথবা মেঘনাদ বধ কাব্য কোন রসে লেখা, এরকম টাইপের রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাস সম্পর্কে লিখুন। এই টাইপের কথাবার্তাগুলো কিন্তু প্রিলিমিনারির সঙ্গে অটোমেটিক্যালি চলে আসবে, যেটা রিটেনে 3 থেকে 5 মার্কের কোয়েশ্চেন আপনি পাবেন। সো পড়ার সময় আপনাকে হইতে হবে একটু কৌশলী। আর আপনি রবীন্দ্রনাথ ঠাকুরকে যেভাবে গুরুত্ব দিয়ে পড়বেন, আপনি যদি শামসুদ্দিন আবুল কালামকেও ঠিক একই গুরুত্ব দিয়ে পড়তে যান, তাহলে কিন্তু আপনার স্ট্র্যাটেজি ভুল হয়ে যাবে। ঠিক আছে? আপনি মাইকেল মধুসূদন দত্তকে যে গুরুত্ব দিয়ে পড়বেন, সেই একই রকম গুরুত্ব যদি আপনি বিষ্ণুদের বেলায় যদি দিতে চান, তাহলে কিন্তু হবে না। সেজন্য আপনি কিছু কিছু কবি আছে, লেখক আছে, যেগুলো ক্লাসে স্যারদের ভাইয়াদের আলোচনাগুলো থেকে হিন্টস পেয়ে যাবেন। ওকে, আমি প্রিলিমিনারির আলোচনা শেষ করলাম বাংলার, এখন আমরা বাংলার রিটেনে যাব। দেখেন, খেয়াল করেন, আমি যেগুলো আগে বলতেছিলাম, ব্যাকরণে এই জায়গাতে 30 মার্কের প্রশ্ন হয়, সাধারণত 6 মার্কস করে 5টা কোয়েশ্চেন থাকে। এই জায়গাতে আপনি যদি ভালো একটা পরীক্ষা দেন, তাহলে 26+, ইভেন 27, 28 নাই লিখলাম, 27 পর্যন্ত পাওয়া কিন্তু খুব বেশি সম্ভব। তাই এটা আপনার জন্য একটা মার্কসের খনি হিসাবে কাজ করবে, ব্যাকরণের অংশটুকু একটু যদি পরিশ্রম করেন। এবং এই জায়গার পরিশ্রম করতে কিন্তু বেশি নয়, এই যে বাক্য গঠন,
এই যে কনভার্সন আপনার প্রিলিমিনারি সময় পড়া হয়ে যাবে। প্রবাদ প্রবচনের নিহিতার্থ প্রকাশ বাগধারা দিয়ে সেটার বাক্য রচনা করতে বলবে, প্রিলিমিনারি সময়ের পড়া। বাক্য শুদ্ধি, প্রয়োগ অপপ্রয়োগ প্রিলিমিনারি সময় পড়া, রিটেনে শুধু একটু রিভিশন দেওয়ার পালা। বানানের নিয়ম, এটা আপনি প্রিলিমিনারি সময় পড়ছেন, রিটেনের সময় একটু পড়বেন। শব্দ গঠন কিছু মানে নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন গুলা যেমন বাংলা একাডেমি প্রণীত শব্দের নিয়ম কি কি নিয়ম আছে, বা এইরকম টাইপের, বা বিদেশি শব্দের নিয়মের বেলায় কি কি নিয়ম কানুন, মানে জাস্ট ঘুরে ফিরে দুই তিনটা প্রশ্নই বারবার আসে, আপনারা একটু কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখতে পারবেন। এই জিনিসটা ধরেন আপনাকে একটু পড়তে হবে রিটেনের সময়। সো এই ব্যাকরণে আপনার পরিশ্রম খুবই কম, কিন্তু মার্কস গেইনিং এর পার্সেন্টেজ খুবই বেশি, প্রবাবিলিটি খুবই বেশি। আপনি যদি সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে একটু মন দিয়ে পড়েন, এখানে আপনি ইনশাল্লাহ 27 পর্যন্ত পাবেন। তার পরবর্তীতে ভাব সম্প্রসারণ, সারমর্ম, এই দুইটা আমি একসাথে রাখলাম কেন, এই দুইটাতে খেয়াল করেন 20, 20, 40 মার্কসের কোয়েশ্চেন আসছে, কিন্তু এই জায়গাতে আপনাকে কি করতে হবে, এগুলা কোনোটাই কিন্তু মেমোরাইজ করার মতো জিনিস না। এগুলা কি আপনি মেমোরাইজ করবেন? এগুলা কিন্তু আপনি কখনোই মেমোরাইজ করবেন না। ভাব সম্প্রসারণ আর সারাংশ পড়ার সময় আপনাকে কি করতে হবে, আপনার প্র্যাকটিস বইতে 80 থেকে 100-র মতো উদাহরণ থাকতে পারে। বিগত বিসিএস গুলোতে কি কি কোয়েশ্চেন আসছে যদি একটু ফলো করেন, খেয়াল করে দেখবেন যে বিসিএস এ সাধারণত ভাব সম্প্রসারণের সময় দুইটা ভাব সম্প্রসারণ দিত। একটা বাক্য হয়তো কি সাধারণত উপন্যাস বা এরকম টাইপের কিছু ক্লাসিক বাক্য দিত, আর কিছু বাক্য থাকতো রেগুলার গদ বাঁধা ভাব সম্প্রসারণের বাক্যর মতো। অনেক সময় একটা একটু কমন হতো, একটা একটু আনকমন হতো। তো আপনি যদি ভাব সম্প্রসারণের বাক্যটা ভালোভাবে পড়তে পারেন, যদি সেটার মিনিংটা ধরতে পারেন, তাহলে কিন্তু পরীক্ষায় লেখার স্ট্র্যাটেজিটা হইতে পারে এরকম যে সেই বাক্যের মানেটা কি বোঝাচ্ছে সেটা আপনি পরীক্ষায় 2-3 লাইন লিখলেন একটা প্যারা, তার পরবর্তীতে সেটা একটু এক্সপ্লেনেশনে গেলেন যে হ্যাঁ আমাদের জগতে এরকম হচ্ছে বা এরকম দেখা যায় বা এমন হয়। উদাহরণস্বরূপ আপনি 2 থেকে 3টা উদাহরণ টানবেন। এই 2-3টা উদাহরণে কিন্তু আপনার রচনার ভাব সম্প্রসারণের মূল স্ট্রাকচারটা তৈরি হবে। সর্বশেষে আপনি উদাহরণ টেনে লেখাটা শেষ করবেন, যেমন হতে পারে সেখানে আপনি কোনো সুপারিশ করবেন না, অথবা নতুন কোনো অর্থতেও কিন্তু যাবেন না। ঠিক আছে? আপনার মূল কাজ হবে এইটা। তো আপনি ভাব সম্প্রসারণের বেলায় প্রিপারেশনটা কিভাবে নেবেন? ভাব সম্প্রসারণের বেলায় আপনি মুখস্থ করবেন না, ভাব সম্প্রসারণের বেলায় আপনাকে করতে হবে বইয়ে যে 80টা প্র্যাকটিস ভাব সম্প্রসারণ দেয়া আছে, অথবা বিগত বিসিএস গুলোতে যে ভাব সম্প্রসারণ গুলো আসছে, আপনাকে দেখতে হবে যে বাক্যটা কি লেখা ছিল আর সেটার এক্সপ্লেনেশনটা কি। যে বাক্যটা কি লেখা ছিল সেটা থেকে আমি এটার মিনিংটা কি মিনিং করতে পারতেছি, আর সেটার এক্সপ্লেনেশনটা কোন দিকে গেছে, বইতে কি কি উদাহরণ দেয়া হয়েছে। সো ভাব সম্প্রসারণের বেলায় আপনাকে এইভাবে প্র্যাকটিস করে এগোতে হবে, মুখস্থ করার কোনো দরকার নাই, ব্রেনে চাপ নেওয়ার দরকার নাই। সারমর্মের বেলায় সেম। আগে সাধারণত একটা সারাংশ থাকতো, মানে, আর একটা সারমর্ম থাকতো, ঠিক আছে? একটা গদ্যাংশ থাকতো, একটা পদ্যাংশ থাকতো, এখন একটা থাকতে পারে। এখন সাধারণত বিসিএস এ অল্টারনেট দেয়া কমিয়ে দিছে। আগে যেমন রচনারও 2টা 3টা 4টা অপশন থাকতো, এখন অপশন থাকে না। এখন তারা এই অপশন কমিয়ে দিয়ে দিয়ে পরীক্ষাটা একটু কঠিন করার চেষ্টা করে। তাই আপনাকে কি করতে হবে, বইয়ের প্র্যাকটিস থেকে মানে অনেক বেশি বেশি করে দেখতে হবে যে সারাংশ সারমর্মের বেলায় এত বড় ভাবটাকে 2টা 3টা লাইনকে কমপ্রেস করে কিভাবে একটা লাইনে আনা যায়। ঠিক আছে? সারাংশ সারমর্ম সাধারণত আপনার মূল বডির 1/3 লিখতে হবে। 5 থেকে 6 লাইন, 7 লাইন, 7 লাইনও না, 5 থেকে 6 লাইন, এই লাইনের ভিতরে লিখে মূল ভাব বুঝাইতে হবে। সুতরাং এটার জন্য দরকার অনেক বেশি প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস, বই পড়ে পড়ে, কখনোই মুখস্থ না। আর এই যে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক যে প্রশ্নের উত্তর আছে 30 মার্কসের, এখানে খেয়াল করে দেখবেন আগে 3 মার্কস করে 10টা প্রশ্ন থাকতো। এর আগে সর্বশেষ বিসিএস লিখিত পরীক্ষায় 5 নম্বর করে 6টা প্রশ্ন ছিল। সুতরাং আপনার কাজ কি হবে, সাহিত্য নিয়ে ভালোভাবে ধারণা নেওয়া। আপনি যখন এই জায়গার এই প্রাচীন যুগ আর এই আধুনিক যুগের পড়া পড়বেন, আমি আগে একবার বলছি, তখনই কিন্তু দেখবেন বইতে অনেক প্রশ্ন চলে আসতেছে অটোমেটিক্যালি। আপনি কাজী নজরুল ইসলামের 3টা গল্প গ্রন্থের নাম পড়বেন, যে ব্যথার দান রিক্তের বেদন শিউলি মেলা, 3টা আপনার প্রিলিমিনারিতে আসতে পারবে, হয়তো বা আসবে যে নিচের কোনটি কাজী নজরুলের গল্প গ্রন্থ নয়। 4টা অপশন থাকবে, 3টা গল্প গ্রন্থের নাম থাকবে, একটা হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের থাকবে। আপনি ওইটা দাগাবেন। রিটেনের বেলায় দেখবেন একই টাইপের প্রশ্ন আসবে, কাজী নজরুলের গল্প গ্রন্থের পরিচয় দিন। তখন আপনাকে জাস্ট ওই 3টা গল্প গ্রন্থের নামই লিখতে হবে। তাদের প্রকাশ সালটা দিতে পারলে ভালো, আর কোনটার মধ্যে কয়টা করে গল্প আছে সেটা আপনাকে দিতে হবে, এই টাইপের। যদি দুই একটা গল্প গ্রন্থের দুই একটা গল্পের ক্যারেক্টারের নাম মনে থাকে, দিতে পারলে খুবই ভালো হয় মার্ক গেইনিং এর বেলায়। সুতরাং আপনার এই পড়াটা চলে আসবে কিন্তু অলমোস্ট 80%, 80 না, ধরেন 70% লিখলাম, কিন্তু প্রিলি থেকে আসবে একটু গুছিয়ে যদি পড়তে পারেন। আর পরের
30% আপনাকে ঘষা মাজা করতে হবে রিটেনের সময়। এবং এই জায়গা থেকে আগে 10টা কোয়েশ্চেনের মধ্যে মোটামুটি ধরে নেওয়া যাইতো যে দুইটা প্রশ্ন আমি কমন পাবো না, আনকমন আসবে, এটা একবারে ধরে নিয়েই এক্সাম হলে যাইতে হবে। 10টার মধ্যে 10টা প্রশ্ন আপনি কমন পাবেন এটা সম্ভাবনা খুবই কম। বাংলা সাহিত্যের স্টুডেন্ট হলে ভিন্ন কথা। এই জায়গাতেও 5 মার্ক করে 6টা কোয়েশ্চেন থাকলে হয়তো বা একটা কোয়েশ্চেন মানে একটা বা দুইটা কোয়েশ্চেন থাকবে একটু কঠিন টাইপের অথবা এমন টাইপের যে অ্যান্সার করাটা কঠিন। সুতরাং এই মানসিকতা নিয়েই কিন্তু পরীক্ষার হলে যেতে হবে। সব প্রশ্নই যদি আপনি কমন পেতেন আর সবই যদি ভালো নাম্বারিং হইতো, তাইলে এই যে আমাদের যে সুশান্ত পাল স্যার কিন্তু 644 পেয়ে এখনো সেই রেকর্ড কেউ ভাঙতে পারেনি, আউট অফ 900। তাইলে 900-র মধ্যে সবাই 750-800 পাইতো। ঠিক আছে, 900-র মধ্যে কিন্তু ওই 60% মার্কস পাইলে আপনি ক্যাডার প্রাপ্তিতে অনেকটুকু ইনশাল্লাহ এগিয়ে যাবেন। সুতরাং পরীক্ষাটা এমনই, আপনি কিছু কমন পাবেন না, যা পাবেন সেগুলো খুব ভালোভাবে দিতে হবে, নিজের এক্সেলেন্স দেখাইতে হবে। আর যেটা পারবেন না সেটাও ছেড়ে আসা যাবে না, কাছাকাছি আইডিয়া থেকে প্রাসঙ্গিক যা পারেন লিখে দিতে হবে। দ্বিতীয় পত্রতে দেখেন, খেয়াল করেন একটা অনুবাদ আছে, এটা টোটালি আমি ফ্রি হিসাবে গণ্য করব। কেন? কারণ ইংরেজিতে আপনার জন্য 25 নম্বর করে দুইটা অনুবাদ থাকবে, সেই জায়গাতে আপনি 50 নম্বরের প্রশ্ন পাবেন। আর এই জায়গাতে বাংলাতে আপনার 15 নম্বরের একটা অনুবাদ দেওয়া থাকে, তাও আবার ইংরেজি থেকে বাংলা। সুতরাং অনার্স অথবা মাস্টার্স করে আপনি যে এই জায়গাতে একটা অনুবাদ পাবেন, সেটা ইংরেজি থেকে বাংলা করাটা আপনার জন্য কঠিন হবে না। আর আপনি যেহেতু সিভিল সার্ভিসের পরীক্ষা দিতে আসতেছেন, তো নিঃসন্দেহে আপনি অবশ্যই দৈনিক পত্রিকা পড়েন অথবা ইংরেজি দৈনিক আপনি পড়েন অথবা কম্প্রেhenশন পরে আপনি অর্থ ধরার মতো আছে। আর এখন তো আমরা সবাই সোশ্যাল সাইটেও থাকি, অনেক ধরনের আর্টিকেল পড়ি, নিউজ পড়ি, সুতরাং এটা আপনার জন্য কঠিন হবে না। ভালোভাবে মোটামুটি ফলো করতে পারলে অনুবাদে 12 থেকে 13 পাওয়া সম্ভব যদি মান ধরে রাখা যায়। ধরেন নাও ধরেন, আপনি 10 থেকে 11 টার্গেট রাখতে পারেন। কাল্পনিক সংলাপের বেলায় আপনার একটু এক্সেলেন্স দেখাইতে হবে। কাল্পনিক সংলাপের বেলায় আপনাকে একটু এক্সেলেন্স দেখাইতে হবে। আপনি সংলাপের প্রথমে কি বন্ধু কেমন আছো, কোথায় গিয়েছিলা, কোথা থেকে আসলা, কি করছো, হ্যান ত্যান করে এক পাতা লিখে দিলেন। আপনি গুনে গুনে দেখলেন যে আমি 2 পাতা 2 পেজ 3 পেজ লিখেছি একটা সংলাপ। আপনি কিন্তু সেখানে 15তে ভালো নাম্বার আশা করতে পারেন না, কারণ সিভিল সার্ভিস এমন কোনো পরীক্ষা না যে টিচাররা আপনার খাতা মানে হাত দিয়ে মেপে মেপে সেটা মানে লেংথ দেখে কিন্তু আপনাকে নাম্বারিং করবে, সেটা কিন্তু আপনি ভাববেন না। তাই কাল্পনিক সংলাপের বেলায় যে রেলিভেন্ট যে টপিক থেকে আপনার জন্য সংলাপ আসবে, সেটাকে আপনি প্রথমে একটু স্থান কাল উল্লেখ করতে হয়, যেমন স্থানটা কোথায় আছে, স্থানটা কোথায়, সেটা সময়টা কি, এইভাবে দিয়ে কিন্তু একটা সংলাপ শুরু করতে হয়। যে দুজনের মধ্যে কথা হচ্ছে, কুশল বিনিময় হলো, কে কোথা থেকে আসছে, সে জায়গাতে একটু আপনার একটু ক্রিয়েটিভিটি সৃজনশীলতা দেখাইতে হবে। যেমন আপনি, যেমন আমার নিজের অভিজ্ঞতাটা আমি আগেও শেয়ার করছি, আজকে আবারও করে ফেলি। যে 43-এ কোয়েশ্চেন আসছিল যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে আমাদের দেশের অর্থনীতিতে কিভাবে প্রভাব ফেলছে, সেটা গ্রামের একজন কম শিক্ষিত বা একজন খেটে খাওয়া মানুষ এবং একজন অর্থনীতিবিদের প্রেক্ষাপটে তুমি একটা সংলাপ রচনা করো। তো সেই জায়গাতে আমি দুইটা ক্যারেক্টার বিল্ড আপ করলাম, যে একজন হচ্ছে গ্রামের একজন শিক্ষিত লোক, শিক্ষিত ব্যক্তি, চাকরি করেন, আর আরেকজন হচ্ছেন গুদামে সারের বস্তা টানেন। তো তখন সে ওই শিক্ষিত ব্যক্তির সঙ্গে দেখার পরে বলতেছে যে তার দিনকাল ভালো যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ সে এখন কাজ পাচ্ছে না। যে গুদামে আগে হরহামেশাই ট্রাকে করে সারের বস্তা আসতো, সে সেগুলা ক্যারি করে নিয়ে যাইতো, তার ইনকাম হইতো, কিন্তু এখন সারের বস্তা আসতেছে না। তখন সে মানে ওই অর্থনীতিবিদের কাছে জানতে চাইলো যে স্যার এটা কারণটা কি। তো স্যার বললো যে বাইরের বিশ্বে এইভাবে যুদ্ধ শুরু হয়েছে, সে কারণে আমাদের দেশে প্রভাব হচ্ছে। সে জানতে চাইলো কিভাবে প্রভাবটা পড়লো। তখন স্যার বুঝাই দিল যে হ্যাঁ, এইভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, যেহেতু রাশিয়া থেকে আমাদের দেশে অনেক সার মানে আমদানি করা হয়, এই যুদ্ধের প্রভাবে সাপ্লাই চেইনে যে বিঘ্নটা ঘটলো এই কারণে আসছে না, এবং এটার প্রভাবই পড়েছে গ্রামীণ অর্থনীতিতে। এইভাবে আমি একটা মানে একটু চিন্তা করার পরে সাজায় লিখলাম। তো আপনাকেও কিন্তু সংলাপ যা আসুক না কেন, সেটা আপনি কাছাকাছি ঘটনা কিভাবে রিলেট করা যায়, একটু ইনফরমেটিভ লেখা যায় সেভাবে কিন্তু লিখতে হবে। তা না হলে কিন্তু ভালো মার্কস মানে আশা করতে পারবেন না। পত্র লিখন আসলে আপনার মানে মুখস্থ করার কিছু নাই, এই জায়গাতে আপনাকে ফরম্যাট গুলো ভালোভাবে দেখতে হবে, যে ফলো গো ডাকতে হবে, যে সংবাদপত্রের সম্পাদক বরাবর চিঠি দিতে বলছে কিনা, নাকি শুধু সংবাদপত্রে প্রকাশের উপযোগী লিখতে বলছে, নাকি ভাইয়ের কাছে লিখতে বলছে, নাকি উপজেলা প্রশাসনের কাছে অথবা জেলা প্রশাসনের কাছে চিঠি লিখতে বলছে। এই জিনিসগুলো দেখে ফরম্যাটটা আপনাকে শিখতে হবে। আর ভাষা কিভাবে সুন্দরভাবে ফরম্যাটের একটা লেটারে কি কি থাকতে পারে না থাকতে পারে সেই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। মুখস্থ করার কিন্তু কিছুই নাই। মুখস্থ করার রাস্তা যেখানে সেটা হচ্ছে গ্রন্থ সমালোচনা। এইটা কিন্তু আপনার ঘাম ঝরিয়ে ছাড়তে পারে। গ্রন্থ সমালোচনাতে
সাধারণত আপনার কাছে অনেক সময় গ্রন্থের নাম উল্লেখ করে দিতে পারে, অথবা নইলে বলতে পারে যে অমুক টপিকের উপর আপনার পঠিত একটি গ্রন্থ নিয়ে আপনি সমালোচনা লিখুন। সমালোচনার বেলায় কিন্তু সব যে শুধু পজিটিভ হবে তা কিন্তু না। আমি একটা বই পড়ছি সেটা সব যে শুধু ভালো হবে তা না। সেটার মধ্যে কিছু খারাপ দিকও থাকতে পারে, অথবা আমার কাছে খারাপ লাগার দিকও থাকতে পারে, আমার কাছে অনেক ভালো লাগার দিকও থাকতে পারে। তাই গ্রন্থ সমালোচনার বেলায় প্রথমে আপনাকে সিলেক্টিভ 10-12টা 12-13টা বই কিন্তু সিলেক্ট করে নিতে হবে। মুক্তিযুদ্ধের উপর লেখা বই হতে পারে, ভাষা আন্দোলনের উপর লেখা বই হতে পারে, অথবা মুক্তিযুদ্ধ বা ভাষা আন্দোলনের উপর লেখা প্রথম কোন গ্রন্থ লেখা হয়েছিল, অথবা সর্বশেষ কোন গ্রন্থ আপনি পড়লেন, অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের এক শ্রেষ্ঠ কাব্য গ্রন্থটা হতে পারে, অথবা অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাস নিয়ে সমালোচনা চাইতে পারে, কাজী নজরুলের একটা উপন্যাস অথবা গ্রন্থ থেকে চাইতে পারে, মাইকেল মধুসূদনের মেঘনাদ বধ কাব্য থেকে চাইতে পারে। মেঘনাদ বধ কাব্য পড়লে মানে মহাকাব্য কভারেজ হয়ে যায়। এইরকম টাইপের আপনাকে সিলেক্ট করে করে ক্লাসে স্যাররা ভাইয়ারা বলে দিবে। আপনি ধরেন 10 থেকে 12টা বই কিন্তু আপনাকে আগে সিলেক্ট করতে হবে। পরবর্তীতে সেই বইয়ের কাহিনীটা কি, খুবই ভালো হয় যদি বাস্তবে সেই গ্রন্থগুলো একবার পড়ে ফেলতে পারেন, যেহেতু এখনো সময় আছে। তাই এখন যদি একটু সতর্ক হয়ে কয়েকটা বই পড়ে নিতে পারেন তাহলে ভালো। কারণ গ্রন্থ সমালোচনা বই থেকে পড়লে যেই মানে ভাইবটা লেখাতে আসবে, নিজে যদি আপনি পড়েন নিঃসন্দেহে ভাইবটা চেঞ্জ হবে এবং ভালো একটা ডিফারেন্ট একটা লুক আসবে যেটা অন্যদের সঙ্গে মিলবে না। তাই গ্রন্থ সমালোচনার এই পরিশ্রমটুকু এখন থেকে যদি ধরেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাস আপনি পড়লেন, দেবদাস পড়লেন, অথবা শ্রীকান্ত পড়লেন, অথবা আপনি হুমায়ুন আহমেদ স্যারের দেশভাগ নিয়ে যে খুব ভালো একটা উপন্যাস আছে মধ্যাহ্ন, এটা পড়তে পারেন, অথবা জ্যোৎস্না জননীর গল্প পড়তে পারেন। এই টাইপের এখন থেকে সময়টা কাজে লাগিয়ে লাগিয়ে কয়েকটা গ্রন্থ পড়ে নিলে ভালো। এইসব সব জায়গাতেই 15তে সর্বোচ্চ 12 মার্কস করে পাওয়ার সম্ভাবনা থেকে যায়। 12 মার্কস করে পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রত্যেকটাতেই থেকে যায়। আর সর্বশেষ যেটা থাকে প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনার এই 40 মার্কসের জন্য আপনি পরীক্ষার হলে সময় পাবেন 48 মিনিট, ঠিক আছে? বাংলা বাংলা পরীক্ষাটা হবে 4 ঘন্টার, সেখানে 240 মিনিটের মধ্যে আপনি 40 মার্কের এই রচনাটা লেখার জন্য সময় পাবেন 48 মিনিট। এই 48 মিনিটে কিন্তু 40 মার্কসের আপনার রচনা লিখতে হবে। সুতরাং আপনি অনেক পেজ লিখবেন, শুধুমাত্র 15 পেজ 20 পেজ 25 পেজ লিখবেন সেটা না করে কিভাবে 9 থেকে 10 পেজই হয়তো হয়তো বা আপনি লিখলেন, কিন্তু সেই প্রেজেন্টেশনটা কিভাবে একটু ভালো হতে পারে সেদিকে কিন্তু আপনাকে নজর দিতে হবে। আগে প্রবন্ধ রচনায় অনেক অপশনস থাকতো, বিকল্প থাকতো, অল্টারনেট থাকতো, কিন্তু এখন কিন্তু আর অল্টারনেট থাকে না। সর্বশেষ পরীক্ষা কিন্তু অল্টারনেট ছিল না। আপনাকে নির্দিষ্ট একটা টপিক দিয়ে দিতে পারে, নির্দিষ্ট এই একটা টপিকের উপরই কিন্তু। শোনা যাচ্ছে না ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছেন না আপনারা? শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, তাহলে মনে হয় এই যে জুবাইর ভাই আপনার মনে হয় কোনো একটা সমস্যা হয়েছে, একটু চেক করে নেন। যাই হোক, সো আপনি এই প্রবন্ধ রচনার বেলায় এখন থেকে কিছু টপিক সিলেক্ট করতে হবে। এবং প্রবন্ধ রচনার জন্য যে কাজটা আপনাকে করতে হবে, আপনি নির্দিষ্ট কয়েকটা টপিক সিলেক্ট করে সেগুলোর ইনফরমেশন গ্যাদার করা শুরু করবেন। আপনার সেই ইনফরমেশনটা আসতে পারে বাংলা বই থেকে, ইনফরমেশনটা আসতে পারে ইংরেজি রচনার বই থেকে, ইনফরমেশনটা আসতে পারে বাংলাদেশ বিষয়াবলী অথবা আন্তর্জাতিক বিষয়াবলীর বই থেকে, যে কোনো জায়গা থেকে আসতে পারে। আপনার কাজ হবে ইনফরমেশন গ্যাদার করা, আর কি কি পয়েন্ট হতে পারে পয়েন্টগুলো মানে শিরোনামগুলো লিখে রাখা, হেডলাইন গুলো লিখে রাখা। আপনি সেই জায়গা থেকে পয়েন্ট আর মুখস্থ রাখবেন, আর তথ্য আপনাকে মনে রাখতে হবে উৎস সহ, সেটার সোর্স সহ। আর পরীক্ষার হলে রচনার বাকি বডি আপনি কয়েকবার পড়ে আপনার মনের মধ্যে যে সৃজনশীলতা তৈরি হবে সেই সৃজনশীলতা থেকে কিন্তু লিখতে হবে। এইগুলো প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনায় 40-এ কিন্তু আপনি 26-27 পাইতে পারেন ভালো একটা পরীক্ষা দিয়ে। আর বাংলা এই রিটেন পরীক্ষাতে আপনি মোটামুটি গড়পড়তা থেকে একটু ভালোভাবে পরীক্ষা দিলে 125 নম্বর পাওয়া আর আপনার জন্য খুব বেশি কঠিন হবে না। বাংলার আলোচনা শেষ, আমরা এখন চলে যাব ইংরেজিতে। ইংরেজিতে আমি আগেই বলছিলাম যে ইংরেজি 35 মার্কসের একটা ব্রেকডাউন যদি আমরা দেখি, সেখানে 15 আর 20-র ক্যালকুলেশনটা আবারও চলে আসে। তো এই জায়গাতে দেখেন, ইংরেজি ব্যাকরণের আলোচনাতে আপনাদের জন্য থাকবে 20 মার্কসের, মানে গ্রামার থেকে নানা ধরনের সমস্যা থাকে, এবং এই সমস্যাগুলো আপনারা যদি প্রিভিয়াস বিসিএস এর কোয়েশ্চেন গুলো সলভ করেন, আপনাদের আমি আগে বলতে ভুলে গেছি এখন বলে দিলাম, যে আপনারা প্রিলিমিনারি প্রস্তুতি শুরুতেই কিন্তু বিগত 10 থেকে 46 বিসিএস এর প্রিলি কোয়েশ্চেন গুলা ভালোভাবে দেখবেন। যদি সময় কম পান, 10 থেকে যদি দেখা সম্ভব না হয়, অন্তত 35 থেকে 46 ভালোভাবে প্রিলি কোয়েশ্চেন গুলা প্রথমেই দেখবেন। এই জায়গার অনেক কিছু আপনি প্রথমে বুঝতে পারবেন না, কিন্তু কোয়েশ্চেন গুলো আপনাকে দেখতে হবে, কোন প্যাটার্নে কোয়েশ্চেন আসতেছে এটা কিন্তু দেখে নেওয়াটা খুব জরুরি। তো এই জায়গার এই দ্য ডিটারমাইনার
দা জেন্ডার, এগুলা কিন্তু পিএসসির খুবই পছন্দের টপিক। এই জায়গা থেকে খুব ফ্রিকোয়েন্টলি কোয়েশ্চেন আসে। নাম্বার, জেন্ডার থেকেও কোয়েশ্চেন আসে। ভার্ব থেকে তো কোয়েশ্চেন থাকবেই, সেটা নিচের কোনটা মানে ইনফিনিটিভ, কোনটা ট্রানজিটিভ ভার্ব, এই টাইপের লিঙ্কিং ভার্ব, ফ্রেজাল ভার্ব, মানে এগুলো থেকে রেগুলার প্রশ্ন থাকে। তো এই প্রশ্নগুলো আপনি ধরেন 20-এ আপনি যে সবগুলাই পারবেন তা কিন্তু না, কিন্তু আসার ব্যাপার হচ্ছে আপনি যদি একটু উদাহরণ সহ ভালোভাবে পড়ে যান, তাহলে এই জায়গায় 20-এ কিন্তু আপনার 15 বা তার বেশি পাওয়াটা কঠিন কিছুই হবে না। তাই টার্গেটটা একটু বড় রাখতে হবে ইংরেজিতে, মানে, এবং ভয় পাবেন না, ইনশাল্লাহ প্রশ্ন কমন পাবেন। প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো ভালোভাবে সলভ করতে হবে। এই জায়গাতে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব থেকে কোয়েশ্চেন থাকে। প্রিপজিশনের এই আগের গতানুগতিক প্রিপজিশন থেকে ওই টু, এই ইন, অ্যাট, এই টাইপের কোয়েশ্চেন এখন একটু কম হয়, এখন একটু স্মার্ট প্রিপজিশন থেকে কিন্তু কোয়েশ্চেন হয়। ঠিক আছে? যেমন আছে, আপনার বিগত কয়েকটা বিসিএস এর কোয়েশ্চেন দেখলেই দেখবেন যে এখন কিন্তু প্রিপজিশনের কোয়েশ্চেন গুলো একটু স্মার্ট হয়, আগের বিগত কনভেনশনাল প্রশ্নগুলো হয় না। কনজাংশন থেকে প্রশ্ন আসতে পারে, না আসতে পারে। ফ্রেজ, ক্লজ, এগুলা থেকে মানে ফ্রিকোয়েন্ট কোয়েশ্চেন হয়। ফ্রেজ, ক্লজ থেকে আপনি যদি একটু পরিশ্রম করেন তাহলে সেটা শিখতেও পারবেন সহজে, আর সেটা থেকে প্রিলিমিনারিতে কোয়েশ্চনও কমন পাবেন। কারেকশনস, জেন্ডার, নাম্বার, এগুলো থেকে প্রশ্ন থাকতে পারে, না থাকতে পারে। ডিটারমিনার থেকে প্রশ্ন থাকার সম্ভাবনা খুব বেশি, ভার্ব থেকে প্রশ্ন থাকার সম্ভাবনা খুব বেশি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা পড়া খুব ভালো, বেশি দরকার নিজের রিটেন পরীক্ষার জন্য। সেন্টেন্স, এই জায়গাতে ভয়েস থেকে কোয়েশ্চেন থাকে, সেন্টেন্স থেকে কোয়েশ্চেন থাকে। এখন এই জায়গার ভোকাবুলারি থেকে 3টা প্রশ্ন থাকবে, ঠিক আছে? ইংরেজি ভোকাবুলারি থেকে এই 20 মার্কসের মধ্যে 3 মার্কস কমন পাবেন আপনি ভোকাবুলারি থেকে, যদি মোটামুটি ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন। 2টা প্রশ্ন পাবেন সহজ, একটা প্রশ্ন হয়তোবা একটু কঠিন হতে পারে, তবে 3টা প্রশ্নই অ্যান্সার করার মতো। তাই আপনাদেরকে সময় থাকতে থাকতেই ভোকাবুলারি রেগুলার পড়তে হবে। আর ভোকাবুলারি কিন্তু রাতারাতি পড়ার জিনিস না, ভোকাবুলারি কিন্তু সময় নিয়ে নিয়ে পড়তে হবে। আজকে 40 মিনিট বা অথবা আধা ঘন্টা সময় দিলেন ভোকাবুলারির জন্য, সেই জায়গাতে আপনি 10টা ওয়ার্ড পড়বেন। আজকের যে 10টা ওয়ার্ড পড়লেন, কানের কাছে ভালোভাবে বারবার আবৃত্তি করে পড়তে হবে, খাতায় লিখতে হবে। পরের দিন যখন আপনি ভোকাবুলারি পড়া শুরু করবেন, ঠিক আগের দিনের 10টা আগে একবার রিভিশন দিতে হবে। যদি রিভিশন দেওয়ার পরবর্তীতে নতুন 10টা শব্দ আবার পড়বেন, 1 সপ্তাহ হওয়ার পরে গত 1 সপ্তাহের সবগুলো ভোকাবুলারি কিন্তু আপনাকে দেখে নিতে হবে। ভোকাবুলারি কিন্তু রাতারাতি পড়ার জিনিস না, যে আমি সাইফুডস সাইফুডস যে ভোকাবুলারি মোটা বই আছে, এটা 15 দিনে শেষ করে ফেলবো, আপনি কিন্তু পারবেন না। আপনাকে কিন্তু এগুলো ব্রেনে সেট করে নিতে হবে। ভোকাবুলারি যখন পড়বেন সেখান থেকে অটোমেটিক্যালি সিনোনিম, সেন্টোনিমস এবং স্পেলিং একসাথে পড়া হবে, এগুলো আলাদা আলাদা হবে না, এই 4টা একসঙ্গে পড়া। আর কম্পোজিশন, এগুলা থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুবই কম। এখন প্রিলিমিনারি সময় ইংরেজি গ্রামারটা খুব ভালোভাবে পড়তে হবে। কেন? কারণ ইংরেজি লিখিত পরীক্ষার সময় যে 200 মার্কের পরীক্ষা হয়, সেই জায়গাতে প্রথম 100 মার্কসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই ইংরেজি গ্রামারের জ্ঞান। আপনি কিভাবে সেন্টেন্স সাজাচ্ছেন, সেন্টেন্সের কোন জায়গায় কোন পার্টস অফ স্পিচ বসে, আপনি একটা প্যাসেজ পড়ে সেটার অর্থ ধরতে পারতেছেন কিনা, আপনি নতুন একটা সেন্টেন্স তৈরি করতে পারেন কিনা, এই জিনিসটা টোটালি প্রয়োগ আপনার হবে ইংরেজি লিখিত পরীক্ষার প্রথম 100 মার্কসের মধ্যে। সেখানে একটা প্যাসেজ দেয়া থাকে, সেখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার করতে হয়, সেখান থেকে সিনোনিমস করে সেন্টেন্স লিখতে হয়, অথবা অ্যান্টোনিমস করতে হয়, অথবা আপনার লিঙ্কিং সেন্টেন্স জোড়া দিতে হয়, সেখান থেকে সামারি লিখতে হয়, একটা লেটার লিখতে হয়। এই 100 মার্কস খুব সুন্দর সাজানো থাকে। তাই প্রিলিমিনারি সময় খুব সুন্দরভাবে নিয়ম কানুন বুঝে এবং বেশি বেশি উদাহরণ প্র্যাকটিস করে, একটা ইংরেজি গ্রামারের নিয়ম কিন্তু আপনার মাথায় নাও ঢুকতে পারে, কিন্তু সেটা রিলেভেন্ট যদি 2 থেকে 3টা সেন্টেন্স আপনি বারবার প্র্যাকটিস করেন, তখন কিন্তু সেই নিয়মটা আপনার মাথায় ঢুকে যেতে অনেকটুকুই বাধ্য। তাই এই মানে 20 মার্কসের গ্রামারটা ভালোভাবে পড়বো আমরা রিটেনের 100 মার্কের ফায়দার জন্য, এটা কিন্তু মনে রাখবেন। আর তার পরবর্তীতে ইংলিশ লিটারেচার থেকে 15টা কোয়েশ্চেন থাকে। এই জায়গাতে হতাশ হওয়ার কিছু নাই, বিগত প্রশ্নগুলোও যদি আমরা ভালোভাবে পড়ি তাও 8টা প্রশ্ন কমন পাওয়া যায়। আর যদি একটু ভালোভাবে পড়ি, বিভিন্ন ক্যারেক্টার, বিভিন্ন ক্যারেক্টার, সেটার কিছু ডায়লগ আছে, কিছু ডায়লগ আছে, ক্যারেক্টার্স, ডায়লগস, স্টোরি, প্লট, এই কিছু ম- কিছু আর কিছু গ্রন্থের নাম, কিছু লিটারারি ওয়ার্কস এর নাম, এগুলো যদি আমরা ভালোভাবে পড়ি, তাহলে মোটামুটি 15টার মধ্যে আপনি 10 থেকে 11টা প্রশ্ন ইজিলি কমন পাবেন। এটার জন্য বিগত কিছু বিসিএস এর প্রশ্ন সলভ করে ফেলতে হবে ব্যাখ্যা সহ।
আর আপনার কিছু রিনোন কিছু রাইটার আছে, উইলিয়াম শেক্সপিয়র, তারপরে আপনার ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেইলর কলেরিজ। আমি এই নামগুলো এখন আপনাদের অনেকটা খেয়াল থাকবেও না, কারণ আপনার ইনিশিয়াল পেজে আছেন, পরবর্তীতে নিজেরাই ধরতে পারবেন, কোনো সমস্যা নাই। রোমান্টিক যুগের কবিরা যেমন পার্সি বেশি শেলি, তারপরে জন ডান, তার পরবর্তীতে আপনার জন কিটস, তার পরবর্তীতে আছেন জোনাথন সুইফট, চার্লস ডিকেন্স, এরকম টাইপের কয়েকজন কবি আছেন, উইলিয়াম বাটলার ইয়েটস, জর্জ বার্নার্ড শো, এরকম টাইপের কয়েকজন রাইটারের কিছু পড়া পড়লেই বেশিরভাগ প্রশ্ন কমন পড়ে এই জায়গা থেকে, তাই ভয় পাওয়ার তেমন কিছুই থাকে না। আর ইংরেজি লিখিত পরীক্ষার ইতিমধ্যে আমি 100 মার্কসের কথা বলে দিছি, লিখিত 200 মার্কের মধ্যে প্রথম 100 মার্কসের কথা বলে দিছি, যে সে জায়গাতে একটা প্যাসেজ থাকবে, সেটা ভালোভাবে পড়ে আপনাকে অর্থ ডিকোড করতে হবে। সেজন্য আপনার করতে হবে নিয়মিত, এখন থেকেই নিউজ পেপার তো পড়বেনই, যে বাংলা দৈনিক তো পড়বেনই প্রতিদিন অন্তত 25 মিনিটের মতো, 25 মিনিটস। এবং যদি সম্ভব হয় সপ্তাহে একদিন, 1 ডে পার উইক, ঠিক আছে, ইংলিশ ডেইলি পড়বেন। ইংলিশ ডেইলি পড়তে হবে কি, ইংলিশ ডেইলির আপনি প্রথম দিকে হেডিং পড়বেন, ভেতরে লেখা পড়ার চেষ্টা করবেন কি লেখছে না লেখছে, সেই জায়গাতে শব্দ চয়ন গুলা পড়লে ভালো আসলে ধরতে পারার সুবিধাটা বোঝা যায়, ঠিক আছে। আর ইংরেজির ভেতরে যে এডিটোরিয়াল সাব এডিটোরিয়াল আছে, ওই জায়গা থেকে কিন্তু হুবহু মানে আপনার প্যাসেজে অর্থ ধরতে পারাটা, শব্দ শিখতে পারাটা খুব বেশি জরুরি। তাই এখন থেকে চেষ্টা করবেন প্রিলিমিনারি, এখন থেকে সপ্তাহে একদিন অথবা 2 দিন ইংরেজি দৈনিক পড়ার। এই জিনিসটা আপনাকে এত বেশি হেল্প করবে যে বিসিএস এর মডেল টেস্ট দেওয়ার সময় অথবা মেইন পরীক্ষাটা দেওয়ার সময় সেটা টের পাবেন। এই জায়গার এই প্যাসেজ পড়ে অর্থ ধরতে পারাটা আর ভোকাবুলারির সঠিক ব্যবহারটা, সিনোনিম অ্যান্টোনিম এই ব্যবহারগুলো আপনাকে এই 100 মার্কের জন্য প্রিপেয়ার করে দিবে। এখানে কোয়েশ্চেন অ্যান্সারিং থাকবে, এই গ্রামার ইউজেস, সিনোনিম অ্যান্টোনিম থেকে সেন্টেন্স মেকিং এগুলো থাকবে, একটা সামারি থাকবে, সামারি তো তেমন কিছুই না, 100 ওয়ার্ডস এর মধ্যে লিখতে বলবে, অথবা যে মূল প্যাসেজ থাকে তার 1/3 লিখতে বলবে, ঠিক আছে। এটা তেমন কঠিন কিছুই না, আপনাকে পড়ে লিখতে হবে। আর এই যে আপনি লেটার লিখবেন বাংলার মতোই, আপনাকে এই জায়গাতে মুখস্থ রাখতে হবে, খেয়াল রাখতে হবে ফরম্যাট। আপনি যে প্যাসেজ থাকবে সেখান থেকে লেখা নিবেন, নিজে নতুন কিছু নিউজ সাপ্লাইও দিবেন। আপনার নতুন কিছু তথ্য জানা থাকলে, রিকমেন্ডেশন থাকলে সেগুলা এই লেটারে সাপ্লাই দিতে পারেন। মূলত আপনাকে ফরম্যাটটা ভালো খেয়াল রাখতে হবে। যদি পারেন, ইংরেজি পরীক্ষা কিন্তু, রিটেন পরীক্ষা কিন্তু মুখস্থ করা অথবা পরিশ্রমের উপর নির্ভর করবে না, এটা নির্ভর করবে আপনার দক্ষতার উপর। যদি ইংরেজিতে আপনি ভালো দক্ষ হন, তাহলে ইংরেজি রিটেন পরীক্ষার আগে কিন্তু খুব ইজিলি আপনি প্রিপারেশন নিতে পারবেন। আর যদি আপনি দক্ষ না হন, তাহলে কিন্তু আপনি 2 মাস মানে সময় নিয়েও আপনি ভালো একটা লিখিত দিতে পারবেন না। তাই আগে থেকে ভালোভাবে প্রস্তুত হতে হবে। দ্বিতীয় মাসে যে খেয়াল করে দেখেন, দুইটা অনুবাদ থাকে, একটা ইংলিশ থেকে বাংলা আর একটা বাংলা থেকে ইংরেজি। তার জন্য আপনার অনুবাদের বই আছে, অনুবাদের বই নিয়মিত আধা ঘন্টা করে প্র্যাকটিস করেন। আর ওই যে ইংরেজি দৈনিক পত্রিকা আছে, ইংরেজি দৈনিক আছে, আর সেই সঙ্গে আপনি যে আগে ভোকাবুলারি শিখছিলেন তা তো আছেই। এটা থেকে আপনি ইনশাল্লাহ এই জায়গার এই মানে 50 মার্কসের মধ্যে আপনি 35 মার্কস টার্গেট করে রাখেন, তার বেশিও আপনি ইনশাল্লাহ পাবেন। আর এই জায়গাতে সাধারণত 50 মার্কসের আগে একটা একটা কম্পোজিশন থাকতো 1000 ওয়ার্ডস এর মধ্যে লেখার জন্য। এখন 500 ওয়ার্ডস করে দুইটা শর্ট কম্পোজিশন লিখতে বলা হয়, এবং সেটার জন্য হিন্টসও দিয়ে দেওয়া হয়। এটার জন্য প্রিপারেশনটা হবে ঠিক বাংলা রচনার মতো, আমরা ইনফরমেশন গ্যাদার করব, আর আমরা হেডিং গুলো মাথায় রাখবো। যদি পিএসসি হেডিং দিয়ে দেয় তাহলে ভালো, সে অনুযায়ী আমরা এগোবো, গ্যাপে গ্যাপে আমরা ইনফরমেশন অ্যাডপ্ট করব। আর যদি হেডিং না দিয়ে দেয় তাহলে আমরা আমাদের নিজের মতো এগোবো। সঠিক ইনফরমেশন দিতে হবে উইথ সোর্স, এবং কিছু কোটেশন আমাদের মুখস্থ রাখতে হবে। এখন এগুলি শুনলে অনেক কিছুই কঠিন মনে হইতে পারে, কিন্তু কঠিন না, পড়া একটা অভ্যাসের ব্যাপার, পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে। ওকে, আমরা ইংরেজির আলোচনা শেষ করলাম, এখন আমরা চলে যাব বাংলাদেশ বিষয়গুলিতে। বাংলাদেশ বিষয়গুলিতে 30 মার্কসের এমসিকিউ পরীক্ষা হয়। এই 30 মার্কসের এমসিকিউ পরীক্ষার মধ্যে নম্বর বন্টন করা থাকে যদিও, তবে সবসময় কিন্তু এই বন্টন কিন্তু নম্বরের মতোই কিন্তু কোশ্চেন হবে, যে তা না। যেমন বাংলাদেশের জাতীয় বিষয়াবলী থেকে 6টা প্রশ্ন হওয়ার কথা, 6টা প্রশ্নই যে হবে তা কিন্তু না। প্রশ্ন 8টাও হইতে পারে, আবার প্রশ্ন একটা কম হইতে পারে, দুইটা কম হইতে পারে, 4টা থেকে 5টাও হতে পারে। তো এই জায়গা থেকে আমাদের এক কথায় 1947 থেকে 1971, 1947 থেকে 1971টা আমরা ভালোভাবে পড়বো, সঠিক ইনফরমেশন। এইটা থেকে আপনার ছোটখাটো ছোটখাটো কোয়েশ্চেন আসতে পারে। যেমন 1947-এর ভাষা আন্দোলনের সময় কোন একটা সংগঠন খুব ভালো মানে
ইয়া করে, কি বলে, যে ভাইটাল রোল প্লে করে তমুদ্দুন মজলিস। সেই জায়গাতে যে পুস্তিকা প্রকাশ করা হয়েছিল সেটা রাইটার তিনজন ছিল, কে কে, এরকম টাইপের। 6 দফার মধ্যে কয়টা সরাসরি ছিল না, অর্থনীতির সঙ্গে যুক্ত ছিল না, এরকম টাইপের কিছু, মানে ভাষা, প্রথম ভাষা সৈনিককে, এরকম টাইপের। বা 1956 সালে কখন বাংলাদেশের নাম প্রথম পূর্ব পাকিস্তান করা হয়, এরকম টাইপের আসলে আপনাকে প্রশ্ন থেকে কিছু ক্রিয়েটিভ কোয়েশ্চেন দিতে পারে, সেগুলো আপনি বেসিকটা জানলে পেরে যাবেন। কৃষিজ সম্পদ, এই যে দেখেন এইসব জায়গা থেকে প্রশ্ন আসে। বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি ধান জন্মায়, কোন অঞ্চলে সবচেয়ে বেশি পাট জন্মায়। অথবা এই জায়গার মধ্যে ইচ্ছা করে দুই তিনটা প্রশ্ন একটু কঠিন দিতে পারে, যে বাংলাদেশে গত বছরে মোট মাছের উৎপাদন কত ছিল, অথবা মোট ধানের উৎপাদন কত ছিল। এরকম আপনি অর্থনৈতিক সমীক্ষাতে থাকে, পত্রিকাতে ইনফরমেশন গুলো চলে আসে, সেগুলো যদি আপনার মনে থাকে ভালো, যদি না থাকে দু একটা প্রশ্ন আপনাকে ছাড়তেই হবে। বাংলাদেশের 30টার মধ্যে যে আপনি 30টা প্রশ্ন পারবেন তা না। এই জায়গাতে আপনার টার্গেট ধরেন 20 22টা ধরেন আপনার টার্গেট হইতে পারে, দু একটা এদিক সেদিক হইতে পারে, টেনশনের কিছু নাই। জনসংখ্যা আদমশুমারি, যেটার নাম বর্তমানে জনশুমারি, জাতিগোষ্ঠী উপজাতি, এখান থেকে দু একটা প্রশ্ন আসে। অর্থনীতি থেকে মোটামুটি ভালো প্রশ্ন আপনি পাবেন, কারণ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনা, আমাদের আয় ব্যয়, এগুলো থেকে অনেক প্রশ্ন আসে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের শিল্প বাণিজ্য, এটাও জরুরি। সংবিধান তো খুব বেশি জরুরি, এই জায়গা থেকে 3টা প্রশ্ন আপনি পাবেন, বেশি প্রশ্ন পাইতে পারেন। সংবিধান থেকে বেশি প্রশ্ন পেতে পারেন। রাজনৈতিক ব্যবস্থা থেকে প্রশ্ন দুই একটা এদিক সেদিক হতে পারে। সরকার ব্যবস্থা থেকে আসলে আইন শাসন ও বিচার, এই বিষয়গুলো আপনাকে খুব ভালোভাবে পড়তে হবে বাংলাদেশ বিষয়াবলী রিটেনের জন্য। আপনি 1947 থেকে 71-এর এই চ্যাপ্টারটা, তার পরবর্তীতে এই অর্থনীতির এই চ্যাপ্টারটা, তার পরবর্তীতে শিল্প বাণিজ্য, সংবিধান, সরকার ব্যবস্থা, এগুলা কিন্তু আপনাকে ভালোভাবে পড়তে হবে, শুধুমাত্র প্রিলিমিনারির জন্য নয়, রিটেনের জন্য। ঠিক আছে? এই জায়গাতে জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ স্থাপনা, এগুলি সমসাময়িক কিছু প্রশ্ন হয়। সমসাময়িক এই প্রশ্নগুলোর জন্য আপনি তো প্রতিদিন ডেইলি পত্রিকা তো পড়তেছেনই, ঠিক না? আর তার সঙ্গে মান্থলি কিছু ম্যাগাজিন বের হয়, সেটা কারেন্ট অ্যাফেয়ার্স হইতে পারে, সেটা অন্য কারেন্ট ওয়ার্ল্ড হইতে পারে, সেটা কারেন্ট নিউজ হইতে পারে, সেটা পাঞ্জেরির তথ্য সাময়িক হইতে পারে, যে কোনোটা হইতে পারে। আপনি আপনার পছন্দ মতো একটা ফলো করেন, একটা কালেক্ট করেন এবং সেটা ভালোভাবে পড়েন। সেখান থেকে আপনি অনেক ইনফরমেশন পাবেন, এক্সট্রা মডেল কোয়েশ্চেন টোয়েশ্চন অনেক কিছু থাকে। মূল কথা আপনাকে একটা পড়ার অভ্যাসের মধ্যে ঢুকে যাইতে হবে, ঠিক আছে? আর এই জায়গাতে আপনার এই পড়াগুলো বাংলাদেশ বিষয়াবলী রিটেনে কিভাবে হেল্প করে খেয়াল করে দেখেন। বাংলাদেশ বিষয়াবলী রিটেনে 200 মার্কসের প্রশ্ন হয়, এখানে সাধারণত 20 নম্বর করে, এখানে 20 নম্বর করে 10 সেট প্রশ্ন হয়। এই 20 নম্বর করে 10 সেট প্রশ্নতে টোটাল 200 মার্কস। এই 10 সেটের মধ্যে সাধারণত 1 থেকে 4টা কোয়েশ্চেন থাকতে পারে। হয়তো বা 5 মার্কস করে 4টা কোয়েশ্চেন আগে খুব বেশি থাকতো, কিন্তু এখন 5 মার্কের কোয়েশ্চেন গুলা কমিয়ে দিছে। এখন 10 মার্কসের কোয়েশ্চেনও থাকে বেশ প্রচুর। ইভেন একটা একটা কোয়েশ্চেন থাকে যে 20 মার্কসের, টোটাল একটা মানে প্রশ্ন দিয়ে 20 মার্কস কভার করে ফেলে। যেমন 1971 সালে পাকিস্তানিদের পরাজয়ের কারণ কি, আপনি এটা ব্যাখ্যা করেন, 20 মার্কস। সেখানে বাংলাদেশের কি কি অ্যাডভান্টেজ ছিল, সেটা আপনাকে ব্যাখ্যা করতে হবে। পাকিস্তানিদের কি কি দুর্বলতা ছিল, সেটা আপনাকে ব্যাখ্যা করতে হবে, এরকম। অথবা 1947 থেকে 1971 পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার ধাপগুলো লেখেন, অথবা সংবিধানের সংশোধনী সহ প্রস্তাবনা এবং মূলনীতিগুলো কি কি সেগুলো ব্যাখ্যা করেন। 20 মার্কের একটা প্রশ্ন দিয়ে দিল। তো 5 মার্কের প্রশ্ন থাকলে স্ট্র্যাটেজিক কি সুবিধা পাওয়া যায়, তো 5 মার্কের কোয়েশ্চেন গুলা থাকলে সেগুলা বেশি বেশি প্রশ্ন অ্যান্সার করে মার্কস ওঠানোর প্রবাবিলিটি একটু বাড়তো, আমি পার্সোনালি যেটা মনে করি। কিন্তু 10 মার্কস অথবা 20 মার্কসের কোয়েশ্চেন থাকলে তখন কিন্তু মার্ক গেইন করাটা একটু কষ্ট হয়ে যায়। কিন্তু বাংলাদেশ বিষয়াবলীতে আমি নিজে একটা ট্রান্সক্রিপ্ট দেখছি 37 BCS এর, ওখানে এক আমার অগ্রজ স্যার 159 নম্বর পেয়েছেন, আমার নিজের চোখে ট্রান্সক্রিপ্ট দেখা, চিন্তা করেন। 200 মার্কসের মধ্যে 159 পাওয়া কি চিন্তা করা যায়? আমি বর্তমানে একটা সার্ভিসে আছি, এই সার্ভিসে আমার একজন অগ্রজ স্যার, বর্তমানে ডিআইজি পোস্টে কর্মরত। এই স্যার সেদিন ক্লাসে বললেন যে সম্ভবত আমাদের 41 BCS এরই উনি কোনো একজনকে বাংলাদেশ বিষয়াবলীর খাতা তার এত ভালো লাগছে যে উনি সেখানে 163 মার্কিং করছিলেন। 163 না 167 বলেন, আমি খেয়াল নাই, 167 নয় বাদই দিলাম, 163 স্যার মার্কিং করছেন। চিন্তা করা যায় যে 200-তে 163, আনবিলিভেবল। আর 159-এর ট্রান্সক্রিপ্ট আমার নিজের চোখে দেখা। তাই এই জায়গাতে বাংলাদেশ বিষয়াবলীর জন্য যে দুইটা আপনাকে যা করতে হবে, প্রচুর লিখতে হবে।
আপনি বিসিএস এর লিখিত পরীক্ষার সময় আপনার সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হবে সময় নিয়ে বাংলাদেশ বিষয়াবলী। এই পরীক্ষাটা হবে আপনার জন্য সবচেয়ে টাইম চ্যালেঞ্জিং। ঠিক আছে? আর এই পরীক্ষাটাতে ভালো করার জন্য আপনাকে প্রচুর লিখতে হবে। আপনি সংবিধানের অনুচ্ছেদগুলো খুব ভালোভাবে পড়বেন। আর আপনি ইনফরমেশন ভালো গ্যাদার করতে হবে। সেটা অর্থনৈতিক সমীক্ষা থেকে নিতে পারেন, দৈনিক পত্রিকা থেকে নিতে পারেন, বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন এনজিওর ওয়েবসাইটে মাঝে মাঝে ঢু মেরে মেরে তাদের পলিসি, তাদের যে গ্যাজেট গুলো আছে সেগুলো দেখতে পারেন। আর ম্যাপ আঁকার প্র্যাকটিস করতে হবে, নিজের দেশের ম্যাপটা ভালোভাবে এঁকে সেই ম্যাপের সেই ম্যাপের কোন জায়গাতে, এই আপনি একটা ম্যাপ যে আঁকলেন, আমি ম্যাপ জাস্ট আঁকছি এই কারণে, ম্যাপ আমি একটু ভালোভাবে আঁকতে পারবো ইনশাল্লাহ, সমস্যা নাই। তো এই জায়গার কোন জায়গাতে কি আছে, ধান কোন অঞ্চলে ভালো জন্মায়, পাট কোন অঞ্চলে ভালো জন্মায়, আপনার এই প্লাইস্টো এই কি টারশিয়ারি যুগের পর্বতগুলো কোন অঞ্চলে আছে সেগুলো আপনাকে করতে হবে। নদী পথ কোন দিক দিয়ে আসতেছে, ঠিক আছে, নদী পথ কোন দিক দিয়ে আসতেছে সেই রাস্তাগুলো কিন্তু আপনাকে ভালোভাবে চিনতে হবে, যে বাংলাদেশের প্রধান নদীর গতিপথগুলো কোনগুলো। আপনি ম্যাপ এঁকে সেগুলো কিন্তু আইডেন্টিফাই করা আপনাকে শিখতে হবে ম্যাপ আঁকে, তাহলে কিন্তু আপনি ভালো নাম্বার বাংলাদেশ বিষয়গুলির খাতাতে উঠাইতে পারবেন। আর সেই সঙ্গে সঙ্গে আপনার যেটা জানা থাকতে হবে সেটা হচ্ছে ইনফোগ্রাফ। যেমন আপনি তথ্যাদি কিভাবে চিত্রের মাধ্যমে ফুটায় উঠাইতে পারেন, বা কিভাবে ছোটখাটো টেবিলগুলো, কিভাবে নীল কালির ব্যবহারটা ভালোভাবে করা যায়, এই জিনিসগুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে? বাংলাদেশ বিষয়াবলী নিয়ে কথা না বাড়াই, বাংলাদেশ বিষয়াবলীতে এই জিনিসগুলো আপনার খুব জরুরি, সংবিধান এগুলার অ্যাপ্লিকেশন জানাটা দরকার। তার পরবর্তীতে আসবে আন্তর্জাতিক বিষয়াবলী। আন্তর্জাতিক বিষয়াবলীতে এই 100 মার্কসের মধ্যে কিন্তু আপনার 60 পাওয়াটাই মানে একটু কষ্টকর হবে। পাবেন না যে তা না, একটু কষ্টকর হবে। তাই আন্তর্জাতিক বিষয়াবলীটা আপনাকে একটু ভালোভাবে পড়তে হবে। তো আন্তর্জাতিক বিষয়াবলী প্রথমে প্রিলিমিনারি নিয়ে আমরা যদি আলোচনা করি, এখানে 20 মার্কসের ব্রেকডাউন করা আছে, যে বৈশ্বিক ভৌগোলিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ রাজনীতি, জিওপলিটিক্স, এখান থেকে আসবে 4 নম্বরের প্রশ্ন। আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সঙ্গে মিথস্ক্রিয়া, সেখান থেকে আসবে 4টা কোয়েশ্চেন। বিশ্বের সাম্প্রতিক চলমান সমসাময়িক ঘটনা প্রবাহ, এই জায়গা থেকে আসবে 4টা প্রশ্ন। আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি, এটা খুব জরুরি বিসিএস এর প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপটে ওই জায়গা থেকে প্রশ্ন আসবে। আন্তর্জাতিক সংগঠন সমূহ, যে জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, আইএমএফ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওআইসি, আরব লীগ, ন্যাম, ন্যাটো, এইসব অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি যা আছে, ব্রিক্স, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এগুলা যা যা আছে এই জায়গা থেকে প্রশ্ন আসবে। তো বাংলাদেশ বিষয়াবলীতে যেমন প্রশ্ন একটু সহজ হয়, আন্তর্জাতিকের প্রশ্নগুলো আমার নিজের কাছে পার্সোনালি একটু কঠিনতর মনে হয় বাংলাদেশ থেকে। এই জায়গাতে আপনি 20-এর মধ্যে 12 টার্গেট করলেই আমি মনে করি যে অনেক। যদি 20-এ 12 পান, আমি মনে করি সাম্প্রতিক সময় অনেক। আর প্রিলিমিনারিতে একটা জিনিস কিন্তু মাথায় রাখেন, 200-তে কিন্তু আপনি যদি 120 পান, ইনশাল্লাহ আপনি পাশ করে যাবেন। আমরা 130 টার্গেট নিয়ে পড়বো প্রিলিমিনারিতে, ঠিক আছে? সুতরাং এই জায়গায় আন্তর্জাতিক বিষয়গুলিতে আপনি 12 টার্গেট নিয়ে পড়বেন। আপনি যদি বিগত প্রশ্নগুলো ভালোভাবে সলভ করেন, ক্লাসে ভাইয়ারা যা পড়ায় দেয়, আমাদের প্র্যাকটিস বুকে যা থাকে, সেগুলো যদি একটু সুন্দরভাবে আয়ত্ত করতে পারেন, একটু বিস্তারিত ভাবে পড়ে বুঝে বুঝে পড়তে পারেন, তাহলে প্রিলিতে ইনশাল্লাহ আপনি ভালো নম্বর পাবেন, 12 বা 12-এর বেশি পাবেন। রিটেনে বেলা আপনি অনেকটুকু এগিয়ে যাবেন। তো রিটেনে আপনার যে কাজটা করতে হবে, পরীক্ষার হলে ভুল দাগাবেন না। এইসব তো প্রিলিমিনারি স্ট্র্যাটেজিক ইস্যু, হয়তো বা পরে অন্য সময় আলোচনা করা যাবে। ভুল দাগাবেন না, কারণ একটা নেগেটিভ মার্কিং এর বেলায় আপনি এক তো পাবেনই না, উল্টো আপনার মানে 50% মার্কস কিন্তু মাইনাস করা হবে। খবরদার, এই ট্র্যাপে কিন্তু এনট্র্যাপড হওয়া যাবে না, সাবধান। আর এই জায়গাতে প্রিলিমিনারি সময় এই আপনার সংগঠন সমূহ, ভূ রাজনীতি, আন্তরাষ্ট্রীয় ক্ষমতা, এই পরিবেশগত ইস্যু, এগুলো কেন খুব ভালোভাবে পড়তে হবে? কারণ যদি আপনি রিটেনের সিলেবাসটা দেখেন তাহলে আপনি বুঝে যাবেন। রিটেনে কনসেপচুয়াল নোটসে এই 10 আউট অফ 12 এখন আর প্রাসঙ্গিক না, এখন কিন্তু 10 আউট অফ 10, 10টা কোয়েশন থাকে, 10টা কোয়েশনই কিন্তু আপনাকে ভালোভাবে পড়তে হবে। তার পরবর্তীতে আপনার এই জায়গার 10টা প্রশ্ন থাকবে, এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন ইস্যুতে হতে পারে। এগুলা কিন্তু আপনার আগে থেকে যে আপনি বই পড়ে মুখস্থ করে রাখতে পারেন, সেই জায়গা থেকে আপনি অ্যান্সার গুলা করতে পারবেন। আর এই জায়গায় যে ব্রড কোয়েশ্চেন থাকবে, 3 আউট অফ 4 এখন আর প্রাসঙ্গিক না, 3 আউট অফ 3। আর এই জায়গাতে একটা প্রবলেমই থাকে, এই 4-15-60, এই 4-15-60-এর জন্য আপনাকে সাম্প্রতিক কি ঘটনাবলী ঘটতেছে সেটার দিকেই বেশি মনোযোগ রাখতে হয়।
যে প্রবলেম সলভিং এ দেশের মানে যে কোনো একটা সমস্যা দিয়ে দেশের সাপেক্ষে সেটা সমাধান করার জন্য কি কি মানে সুপারিশ করা যেতে পারে, এইরকম একটা উত্তর আপনার কাছে চাইবে, তখন আপনি একটু ইতিহাস লিখে সেটা অ্যানালাইসিস করে সেটা রেলিভেন্ট ঘটনাগুলো উল্লেখ করে আপনি রিকমেন্ডেশন দিবেন। তার পরবর্তীতে আপনার এই রচনামূলক প্রশ্নগুলোর জন্য বঙ্গোপসাগরীয় অঞ্চল ভেদে বা ইন্দো প্যাসিফিক অঞ্চল ভেদে বা বাংলাদেশ বা তার প্রতিবেশী ভেদেই সমস্যাগুলো দেয়া হয়, যে এটা এইভাবে হচ্ছে, কি করতে পারে বা কি করা যেতে পারে। তো এই বড় প্রশ্নগুলোতে কিন্তু 15তে আপনি 11 টার্গেট করেও যদি পড়েন, 4 11 কিন্তু দেখেন 44। আর এই কনসেপচুয়ালে যদি আপনি প্রতি 10 মার্কসে 2.5 করেও যদি ক্যালকুলেশন করেন, এখানে আছে 25। 25 আর 45 মিলে কিন্তু হয় আপনার 69 মার্ক হয়ে যাইতেছে, ঠিক আছে? এই 69 যদি আপনি নাও পান, এখানে যদি আপনি 60 মার্কস পান, আলহামদুলিল্লাহ, অনেক মার্কস। সুতরাং খুব কঠিন কিছু হবে না, একটু মন দিয়ে পড়তে হবে। তারপরে দেখেন এই জায়গায় সবই দেয়া আছে, আপনারা পরে হয়তো স্লাইড পেয়ে যাবেন। পরে দেখবেন যে টপিকসের যে নামগুলো দেওয়া আছে সেগুলো অনেক কিছুই প্রিলিমিনারিতে কভার করে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, তারপরে এই যে সিকিউরিটি, আইডিওলজিস, ফরেন পলিসি এন্ড ডিপ্লোমেসি, এই জিনিসগুলো থেকে গ্লোবাল এনভায়রনমেন্ট, এগুলার অনেক প্রিলিমিনারিতে পড়াগুলো কিন্তু চলে আসে। এই যে ইউনাইটেড নেশন সিস্টেমস, মেজর পাওয়ার গুলো নিয়ে, বাংলাদেশের সঙ্গে কেন ইন্ডিয়া চায়না দুইজনই ভালো সম্পর্ক রাখতে চাচ্ছে, বাংলাদেশের সঙ্গে কেন রাশিয়া অথবা ইউএসএ দুইজনই ভালো সম্পর্ক রাখতে চাচ্ছে, বা বঙ্গোপসাগরকে কেন্দ্র করে বড় বড় রাষ্ট্রগুলোর স্বার্থগুলো কি, কেন তাদের কি স্বার্থ, কেন তারা বাংলাদেশকে হাতে রাখতে চায়, বাংলাদেশ কেন সকলের কাছে এত জনপ্রিয়, অথবা আসিয়ানের সাপেক্ষে অথবা সার্কের সাপেক্ষে বাংলাদেশ কেন এত বেশি জরুরি। এইরকম টাইপের অনেক কোশ্চেন মানে আছে, বইতে পড়লেও দেখবেন যে পড়েও ভালো লাগতেছে, অনেক কিছু শিখতেও পারতেছেন। সেই জিনিসগুলো আপনার জন্য কঠিন হবে না। তো দেখেন ভূগোলের বেলা আমি আগেই বলছি, বাংলাদেশ অ্যাফেয়ার্স আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যদি সুন্দর করে ইনশাল্লাহ পড়া যায়, 70% ওই জায়গাতে কভারেজ হয়ে যাবে। বাকি জিনিসগুলো দেখেন, বাংলাদেশ অঞ্চল ভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক ভূ রাজনৈতিক গুরুত্ব, বাংলাদেশের ম্যাপে কে সেটা সীমান্তের দৈর্ঘ্য কত, কতটুকু জলভাগের সঙ্গে কতটুকু আছে, মিয়ানমারের সঙ্গে কত কিলোমিটার আছে, ইন্ডিয়ার সঙ্গে কত কিলোমিটার আছে, বাংলাদেশের ভূপ্রকৃতিকে কিভাবে ভাগ করা যায়। একই জিনিস আপনি এখন এই জায়গাতে পড়বেন, আবার রিটেনের সময় দেখবেন সেই জায়গা থেকে প্রশ্ন আসছে, বাংলাদেশের ভূপ্রকৃতি বিশ্লেষণ করুন, এই টাইপের প্রশ্নগুলো চলে আসে। তো এই জায়গাতে যা করতে হয় সাধারণত, বাংলাদেশ আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়ার পরে প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো সলভ করলে আর কিছু সিলেক্টেড কিছু টপিক আছে, বই দেখলেই বুঝে যাবেন, বোর্ড বইয়ের কিছু 9 10-এর বোর্ড বইয়ের, পুরাতন বোর্ড বই থেকে কিছু কিছু জিনিস আছে যেগুলো পড়লে ভূগোলের 10 মার্কসের মধ্যে আপনি ইজিলি 8 থেকে 9টা প্রশ্ন কমন পাবেন। এই জায়গাতে আপনার ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তাই আর ভূগোলের এই, যেহেতু রিটেনে এটার অ্যাপ্লিকেশন আসলে সরাসরি নাই, কিন্তু বাংলাদেশ বিষয়াবলীতে এটার অনেক অ্যাপ্লিকেশন থেকে যাবে। প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা থেকে কিন্তু বাংলাদেশ বিষয়াবলী রিটেনে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। তাই সেজন্য আপনার ভূগোলটাও মন দিয়ে পড়তে হবে প্রিলির সময় থেকেই। আমরা এখন একটা ভিডিও দেখবো, ওকে? ওকে, আমরা একটা ভিডিও দেখলাম। সে দেখেন তামিম ইকবালের যে স্ট্রংগেস্ট তার যে জোন আছে, অফে ড্রাইভ করার মতো বল আসলে সে কিন্তু তার শট কিন্তু মিস হয় না। আমি এতক্ষণ ধরে যে আপনাদের সিলেবাস গুলো দেখাচ্ছিলাম, হয়তো বা আপনারা 10টা সাবজেক্টের নাম দেখেই অনেকেই ভাবতেছেন যে আমি তো ইংরেজিতে অনেক ভালো, প্রিলিমিনারিতে কোশ্চেন আসলে ফাটাই দিব, অথবা আমি তো ম্যাথমেটিক্স অথবা বিজ্ঞান অনেক ভালো, না পড়েও এই জায়গাতে 15তে 15ই পাবো। তো এই ভিডিওটা সেটার সঙ্গে রেলিভেন্ট। কিন্তু আমাদের তো শুধু স্ট্রংগেস্ট জোনেই যে আমরা যে খুব ভালো খেলবো তা কিন্তু না। আমাদের কিন্তু প্রিলিমিনারিতে সব জিনিস যে আমরা এড়ায় যাইতে পারবো তা কিন্তু না, কারণ হয়তোবা আপনি
বাংলাদেশ হয়তো বা আপনি ধরেন মানসিক দক্ষতা না পড়ে প্রিলিমিনারি পাস করতে পারবেন, যেহেতু প্রিলিমিনারিতে জাস্ট একটা কাট মার্কস পাইলেই পাস করা যায়, কিন্তু রিটেনে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেই 30%-এর নিচে মার্কস চলে আসলে কিন্তু আর কোনো মার্কস যোগ হয় না। রিটেনে কিন্তু 900-তে 450 মার্কস কমপক্ষে পেতে হয় ভাইভাতে ডাক পাওয়ার জন্য। আর মানে ভাইভা কল পাওয়ার জন্য আর কি। আর যদি সেই মার্কসটা আপনার 60%-এর মতো হয়ে যায়, তখন আপনি মোটামুটি একটা ক্যাডার আশা ইনশাল্লাহ করতে পারেন। তো যখন কোনো সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি 30%-এর নিচে মার্কস চলে যায়, তখন কিন্তু সেই মার্কসটা মোট মার্কসের যোগ হয় না। তাই চাইলে কিন্তু আপনি এড়ায় যেতে পারবেন না, দুর্বলতাগুলো কিন্তু আমাদের কাটিয়ে উঠতে হবে। তো আমরা 5টা সাবজেক্টের বিশ্লেষণ দেখলাম, আমরা পরবর্তী সাবজেক্টে চলে যাব, বিজ্ঞান। দেখেন, বিজ্ঞান এই জায়গাতে 15 মার্কসের প্রশ্ন যদিও বা হয়, এই একই টাইপের পড়া পড়ে কিন্তু আপনি লিখিত 60 নম্বরের প্রিপারেশন নিতে পারবেন। লিখিত সময় আপনার এটা হেল্প করবে 60 নম্বরের জন্য। আপনার বিজ্ঞানে যে ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান এবং আধুনিক বিজ্ঞান যা আছে, এইসব জায়গাগুলো থেকে কিন্তু আপনার 15টা প্রশ্ন হয়। সাম্প্রতিক সময়ে বিজ্ঞানের প্রশ্নগুলো কিন্তু একটু কঠিন হচ্ছে। এই জায়গায় 15টা প্রশ্নের মধ্যে আপনি 10 টার্গেট করে আপাতত পড়াই ভালো। যদি টার্গেট একটু বাড়াইতে চান বাড়াইতে পারেন, সেটার জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে। বিজ্ঞানের প্রশ্নগুলো কিন্তু ইদানিং একটু কঠিন হয়। তবে বিজ্ঞানের এই রক্ত রক্ত সঞ্চালন বা ভাইরাস ব্যাকটেরিয়া, হৃদরোগ স্নায়ুরোগ, খাদ্য, ভাইটামিন, মাইক্রোবায়োলজি, এগুলা থেকে যদি আপনি পড়েন, এই জায়গা থেকে আপনার ডায়োড, ট্রানজিস্টর, আইসি, আপেক্ষিক তত্ত্ব, এগুলা আপনার লাগবে রিটেনের সময়। ইমিউনাইজেশন, ভ্যাকসিন, মানবদেহে রোগের কারণ, এগুলা লাগবে আপনার রিটেনের সময়। আর এই জায়গা থেকে আপনার রিটেন অ্যাপ্লিকেশন বেশি, অ্যাসিড, ক্ষার, লবণ, সাবানের কাজ, এই ভৌত বিজ্ঞানের উন্নয়ন, এই তরঙ্গ, চৌম্বকত্ব, শব্দ, তাপগতিবিদ্যা, আলোর প্রকৃতি, স্থির এবং চলতরিক ইলেকট্রনিক্স, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা অধ্যায় হিসেবে থাকে রিটেনে। এগুলা থেকে কিন্তু রিটেনে 60 মার্কসের প্রশ্ন আসবে। তাই বিজ্ঞানে এই 15টা প্রিলিমিনারির জন্য বিগত সকল প্রশ্ন, বিগত সকল প্রশ্ন, শুধুমাত্র কিন্তু বিসিএস নয়, বিসিএস প্লাস আদার্স অন্যান্য চাকরির প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে সলভ করে ফেলতে হবে প্রিলিমিনারির সময়। যদি এগুলা ভালোভাবে করে ফেলতে পারেন, প্রিলিমিনারিতে ইনশাল্লাহ বেশি একটা প্রবলেমে পড়তে হবে না। ব্যাখ্যাগুলো সব ভালোভাবে সলভ করতে হবে। আর ভাইয়াদের ক্লাস তো ইনশাল্লাহ থাকছেই, ক্লাসে ইনশাল্লাহ অনেকটুকু হেল্প পাবেন ক্লাস করার মাধ্যমে এবং পরীক্ষা দেওয়ার মাধ্যমে। রিটেনের যে সিলেবাসটা যদি আমরা একটু দেখি, রিটেনের সিলেবাসটার আগে আমরা কম্পিউটার ও তথ্য প্রযুক্তির 15 নম্বরও দেখে নিব। কেন? কারণ বিজ্ঞানের 100 নম্বরের পরীক্ষা আগেই বলছিলাম যে বিজ্ঞান থেকে আসতেছে কিন্তু 60, বাকি 40-এর 25 আসবে কিন্তু কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে। আর বাকি 15 মার্কস আসবে কিন্তু ট্রিপল ই থেকে। ঠিক আছে? সুতরাং এই 15 মার্কসে আমরা বিজ্ঞানের রিটেনে যাওয়ার আগে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির 15 নম্বর আমরা একটু দেখে নিব। যে এই জায়গাতে 15 নম্বরেও কম্পিউটার থেকে আসে সাধারণত 10 নম্বর, আর তথ্য প্রযুক্তি থেকে আসে 5 নম্বর, এই মোট 15টা এমসিকিউ। কম্পিউটারের পেরিফেরালস, কিবোর্ড, মাউস মানে ইনপুট আউটপুট ডিভাইস, এগুলা, সিপিইউ, হার্ড ডিস্ক, কম্পিউটারের পারঙ্গমতা কি কি কাজ করতে পারে না করতে পারে, তার কি কি সীমাবদ্ধতা, দৈনন্দিন জীবনে কম্পিউটারের যে ব্যবহার, এগুলি থেকে তার প্রশ্ন আসে না সাধারণত। এই কম্পিউটার নম্বর ব্যবস্থা খুবই জরুরি। অপারেটিং সিস্টেমস, এমবেডেড কম্পিউটার সিস্টেম, কম্পিউটার ইতিহাস তেমন জরুরি না, এখান থেকে প্রশ্ন আসেই না, ধরতেই পারেন। কম্পিউটার প্রকার ভেদটা কাজে লাগে। ভাইরাস, অ্যান্টিভাইরাস, ফায়ারওয়াল থেকে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন হয়। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডাটাবেস সিস্টেম, এগুলো থেকে কিন্তু প্রিলিমিনারিতে আপনি প্রচুর কোশ্চেন পাবেন এবং রিটেনেও কিন্তু এসব জায়গা থেকে প্রশ্ন আসবে। তাই প্রিলিমিনারিতে প্রশ্ন মুখস্থ করার সময় একটু বেসিক পড়ে নিতে হবে। গল্পের মতো যে ইনফরমেশন গুলো থাকে, যে ফ্লো চার্ট, ডায়াগ্রাম থাকে, এগুলা কিন্তু আপনাকে প্রিলিমিনারি সময় থেকেই পড়ে নিতে হবে, কারণ সেগুলো দিয়ে কিন্তু রিটেনে আপনি হুবহু কোশ্চেন কমন পাবেন। কম্পিউটারের কম্পিউটার অংশের এই জায়গার সিলেবাস আর রিটেনের 25 মার্কের সিলেবাস কিন্তু সেম, কোনো পার্থক্য নাই। জাস্ট একটু গুছিয়ে আগে থেকে পড়তে হবে। আর এই জায়গাতে নেটওয়ার্কিং সিস্টেম, বিভিন্ন ধরনের কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেম, ল্যান, ম্যান, ওয়াইফাই, স্মার্টফোন, ফেসবুক কি, টুইটার কি, এগুলি থেকে আগে প্রশ্ন আসতো, এখন তার এই জায়গা থেকে আসবে না। এখন হয়তো চ্যাট জিপিটি থেকে প্রশ্ন আসবে, এখন হয়তো 6G থেকে প্রশ্ন আসবে, এখন হয়তো ভার্চুয়াল রিয়েলিটি থেকে প্রশ্ন আসবে। এই জিনিসগুলো সম্পর্কে আপনাদের একটু আপডেট থাকতে হবে, এইসব জায়গা থেকে প্রশ্ন থাকে। বিজ্ঞানের মতোই এই জায়গার প্রশ্ন ইদানিং একটু কঠিনতর হয়। তাই 15তে 10 থেকে 11 মার্কস আপনি টার্গেটে রাখতে পারেন। ঠিক আছে? এটা হবে আপনার মোটামুটি একটা স্ট্র্যাটেজি হিসেবে ধরে নিতে পারেন। এই সার্ভার ম্যানেজমেন্ট সিস্টেম বৈশিষ্ট্য সমূহ, হাবি জাবি, সোশ্যাল নেটওয়ার্কিং, রোবোটিক্স জরুরি,
সাইবার ক্রাইম বেশি একটা, যে যেমন তেমন এগুলো থেকেই প্রশ্ন আসে। এখন দেখেন আমরা যদি রিটেনে চলে যাই, খেয়াল করে দেখবেন যে জেনারেল সায়েন্সের এই পার্টে দেখেন এই যে 60 মার্কসের কোয়েশ্চেন আসে। কিভাবে আসে? এখানে 7.5 করে সেট তৈরি করা হয়, মানে 7.5 মার্কসের একটা সেট। সেই জায়গাতে মোট 8 সেট কোয়েশ্চেন হয়। প্রতি সেটের মধ্যে 1 থেকে 3টা প্রশ্ন থাকতে পারে। সেই প্রশ্নগুলো 1 মার্ক থেকে শুরু করে 4.5 মার্কস পর্যন্ত কোয়েশ্চেন হতে পারে। তাই বিজ্ঞানের সময় খুব কম পাওয়া যায়। বিজ্ঞানের লিখিত পরীক্ষার সময় লেজে গোবরে পেঁচায় দেখবেন আপনার জন্য অনেকগুলো কোয়েশ্চেন থাকতেছে, তো সময় থাকবে খুব কম। 180 মিনিটের পরীক্ষা, 7-8 মিনিট ভক্কর চক্কর করতে করতে চলে যাবে। প্রশ্ন হাতে পাবো, প্রশ্ন দেখবো, প্রশ্ন পড়ে স্ট্র্যাটেজি মিলাইতে হবে, এক্সট্রা পেপার নিব, সেলাই দিয়ে এক্সট্রা পেপার লাগাইতে হবে। এই নানা ধরনের হামটি টামটি করে 7-8 মিনিট নাই। সুতরাং 172 মিনিটের স্ট্র্যাটেজি করে যদি আপনি সাজান, দেখবেন 7.5 মিনিটের এক সেট কোয়েশ্চেন লেখার জন্য সময় পাচ্ছেন গড়ে 12 থেকে 12.5 মিনিট। ঠিক আছে? ঘর থেকে এই 12 থেকে 12.5 মিনিটের মধ্যে আপনাকে 7.5 মার্কসের অ্যান্সার করতে হবে। তাই এক্সাক্ট টু দা পয়েন্ট লিখতে হবে বিজ্ঞানে, এক্সাক্ট টু দা পয়েন্ট, যা চেয়েছে তাই। কোনো ভনিতা ভগর বগর করার সময় নাই। বগর বগর আমি বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক বিষয় বলে তো করে আসছি, বিজ্ঞানে আমি টু দা পয়েন্ট লিখবো, যা চেয়েছে তাই লিখবো। এই জায়গাতে যদি অধ্যায়গুলোর নাম দেখেন, যে সাউন্ড, ম্যাগনেটিজম চৌম্বকত্ব, অম্ল ক্ষার লবণ, তারপরে পানি আমাদের সম্পদ, তার পরবর্তী আমাদের সম্পদ এই যে পলিমার, এগুলো রসায়ন থেকে আসছে। এই খাদ্য এবং পুষ্টি, ইমিউনোলজি আমাদের শরীরের ডিজিজ এবং হেলথ কেয়ার, এই জিনিসগুলো সব আপনি কিন্তু প্রিলিমিনারি সময় পড়ে আসবেন। শুধু আপনাকে একটু গুছিয়ে ভালোভাবে পড়তে হবে রিটেনের সময়, আর অল্প একটু পড়া যোগ হতে পারে, খুব বেশি মানে এদিক সেদিক হবে না। কম্পিউটার ইনফরমেশন নিয়ে আমি আগে বলছি, এটা অলমোস্ট সেম ধরে নিতে পারবেন, প্রিলির মতো অলমোস্ট সেম, অলমোস্ট প্রিলির মতো সেম। এই অংশে আপনাকে পরিশ্রম করতে হবে। ট্রিপল ইর এই অংশটুকু আপনার আসলেই চোখের পানি ফেলার জন্য যথেষ্ট। এই অংশটার জন্য আপনার যা করবেন, বিগত বিসিএস প্রশ্নগুলো পড়ে ফেলবেন। বিগত বিসিএস প্রশ্নগুলো পড়লে এই জায়গাতে আপনি 15 মার্কসে আগে 2.5 করে 6টা প্রশ্ন থাকতো, আবার 5 মার্কস করে 3টা প্রশ্ন থাকতো, মানে তাদের কোনো ঠিক নাই তারা যে, কিন্তু প্রশ্ন যাই আছে লেজে গোবরে মিলায় ছোট ছোট এইগুলো প্রশ্নগুলাই থাকবে। এগুলা কিন্তু আপনাকে ভালোভাবে পড়তে হবে। এই পড়ার মধ্যে কিছু কিছু পড়া প্রিলিমিনারিতে আপনি পেয়ে যাবেন, ডায়োড ট্রানজিস্টর রেকটিফায়ার এগুলা। আর কিছু কিছু পড়া আপনাকে নতুন করে পড়তে হবে রিটেনের সময়, এটা আপনার জন্য একটু কষ্টকর হবে। তাই সময় থাকতে আগে থেকে একটু একটু আইডিয়া নেওয়া ভালো। এই অংশটাতে আমি আপনাকে একটু সতর্ক করে দিচ্ছি এই 15 মার্কসের জন্য। আর বিজ্ঞানের পরীক্ষাতে আপনি 100-তে 75 নম্বর পর্যন্ত পাওয়ার জন্য খুব বেশি মারপিট করতে হবে না। মোটামুটি মন দিয়ে ভালোভাবে পড়লে, পরীক্ষার হলে সব অ্যান্সার করতে পারলে 75 মার্কস পাওয়া যায়। চাইলে তার থেকে 2-3 মার্ক বেশিও পাওয়া যেতে পারে। তাই আপনি 75 টার্গেট করে পড়তে পারেন। হয়তোবা কিছু কমে যেতে পারে বা কিছু 2-1 মার্কস বাড়তেও পারে। তার পরবর্তীতে গাণিতিক যুক্তি। গাণিতিক যুক্তিতে খেয়াল করে দেখবেন, গাণিতিক যুক্তিতে এই জায়গায় যে 15 মার্কসের কোশ্চেন আছে সেটা সুন্দর করে একটা ব্রেকডাউন দেয়া আছে। এই 15 মার্কসের ব্রেকডাউনটা যদি আমরা দেখি, এখানে দেখেন পাটিগণিতের লসাগু গসাগু শতকরা সরল যৌগিক মুনাফা, এই জায়গাতে 3 মার্কস দেওয়া আছে। বীজগণিতের গাণিতিক সূত্রাবলী, এই জায়গা থেকে 3 মার্কস দেওয়া আছে। সূচক লগারিদম সমান্তর গুণোত্তর ধারা, এইটা খুব বেশি জরুরি রিটেনের জন্য, এখান থেকে 3 মার্কসের কোশ্চেন হয়। এখানে রেখা কোণ ত্রিভুজ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য সাধারণত প্রিলিমিনারিতে দুই একটা মানে চিত্রগত সমস্যা দিয়ে সেখান থেকে সমাধান বের করতে দেয়, তবে রিটেনের অ্যাপ্লিকেশন পাওয়া যায় না। তবে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি, সরলরেখ ক্ষেত্র, ঘনবস্তু, এগুলো থেকে কিন্তু রিটেনে সবসময় প্রশ্ন হয়। সেট, বিন্যাস, সমাবেশ, পরিসংখ্যান, সম্ভাব্যতা খুব বেশি জরুরি। এই জায়গায় প্রিলিমিনারিতে প্রশ্ন হবে, রিটেনও প্রশ্ন হবে। রিটেন পরীক্ষায় কিন্তু পাটিগণিত থেকে প্রশ্ন কম হয়। পাটিগণিত একটু সহজতর, কিন্তু পাটিগণিত থেকে কিন্তু প্রশ্ন কম হয়, বীজগণিত থেকে কিন্তু প্রশ্ন হয় খুব বেশি। তাই আপনাকে গাণিতিক যুক্তি পড়ার সময় ওই শর্টকাটের চিন্তা কিন্তু করা যাবে না, শর্টকাট বাদ। আপনাকে ভালোভাবে আগে ফুল ম্যাথ করতে হবে, যেই ম্যাথটা এইভাবে হইলো কেন হইলো। যখন আপনি ব্রড কাট মানে ফুললি আপনি যখন ম্যাথ করে সেটার নিয়মটা বুঝতে পারবেন, তখনই সেই জায়গা থেকে কিন্তু আপনি কত দ্রুত ইজিলি শর্টকাট অ্যাপ্লাই করে প্রিলিমিনারিতে কোয়েশ্চেন সলভ করা যায় সেটা করতে পারবেন। আর গাণিতিক যুক্তিতে এই জায়গাতে আপনি যা পড়বেন সেই জায়গার 80% কিন্তু আপনার রিটেনের বেলায় থাকবে। রিটেনে নতুন করে এই বিন্যাস সমাবেশ সম্ভাব্যতার কিছু সমস্যা আর এই গাণিতিক কিছু সমস্যা
দূরত্বগত পরিমিতির দু একটা অঙ্ক, এগুলো নতুন করে আপনাকে করতে হবে। আর বেশিরভাগ ম্যাথই আপনি প্রিলিমিনারি সময় পেয়ে যাবেন। তাই যদি প্রিলিমিনারি সময় মন দিয়ে ক্লাসগুলো করে নেন, ম্যাথগুলো ভালোভাবে পড়ে ফেলেন, আর বেসিক আপনাদের জন্য ক্লাস তো থাকতেছেই, রিটেনের জন্য আপনি অলমোস্ট 80 to 85% ফিট হয়ে যাবেন ইনশাল্লাহ, আশা করা যায়। সুতরাং গাণিতিক যুক্তির বিগত প্রশ্ন, অন্যান্য চাকরির প্রশ্নগুলো দেখবেন, একই সঙ্গে রিটেনের প্রশ্নগুলো দেখে ফেলবেন যে কি প্রশ্ন আসতেছে। যখন একটু পড়বেন তখনই সেটার মজা ধরতে পারবেন যে হ্যাঁ, আমরা তো নিয়মটা জানি, আমরা রিটেনের এই ম্যাথগুলো করে ফেলতে পারবো। এই গেল গাণিতিক যুক্তি। ম্যাথমেটিক্যাল রিজনিং এর এই দেখেন 50 মার্কসের বিসিএস লিখিত সময় কিন্তু একই দিনে গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা পরীক্ষা হয়। প্রথমে 2 আওয়ার্স পরীক্ষা হয় গাণিতিক যুক্তি, তার পরবর্তীতে আধা ঘন্টা ব্রেক দেওয়ার পরে 1 ঘন্টায় পরীক্ষা হয় মানসিক যোগ্যতা, মেন্টাল এবিলিটি। আর প্রথমে হয় হচ্ছে ম্যাথমেটিক্স, ঠিক আছে? তো ম্যাথমেটিক্যাল রিজনিং এ দেখেন ওই ওই সাবজেক্ট গুলার নামই লেখা আছে, আমি আর এগুলি পড়ে আমার সময় নষ্ট করতেছি না, আপনারা দেখলে দেখতে পারবেন সিলেবাস অলমোস্ট সেম, নিয়ম কানুনও সেম। প্রিলিমিনারি সময় আপনি নিজে প্রশ্নের সাইডে ছোট ছোট করে ম্যাথ করে উত্তর বের করতে হবে, আর রিটেনের সময় স্যাররা খাতা দিয়ে দিবে, সেই খাতাতে সুন্দরভাবে লিখে স্যারদের দেখাইতে হবে কিভাবে আপনি ম্যাথ করছেন। নিয়ম কানুন অলমোস্ট সেম। সুতরাং পড়াটা আগে থেকে একটু গুছিয়ে পড়তে হবে, বোর্ড বইয়ের সহায়তা নেবেন। 9-10-এর বোর্ড বই খুব বেশি জরুরি, পুরাতনটা। 9-10-এর পুরাতন এনসিটিবির বোর্ড বইয়ের যদি ভালোভাবে সলভ করতে পারেন, রিটেনে ইনশাল্লাহ আপনি 90% টেনশন ফ্রি থাকতে পারবেন। এই জায়গার সব সেম। মানসিক দক্ষতা দেখেন, প্রিলিমিনারিতে 15টা এমসিকিউ আসে, প্রত্যেকটা এমসিকিউ সলভ করার জন্য সময় থাকে 36 সেকেন্ডস, ঠিক আছে? 36 সেকেন্ডস। দেখেন 2 ঘন্টার পরীক্ষায় আমরা 200 এমসিকিউ সলভ করি, সেজন্য প্রত্যেকটা এমসিকিউর জন্য সময় পাওয়া যায় 36 সেকেন্ড। ঠিক একই জিনিস আপনি পড়বেন রিটেনে, একই জিনিস হুবহু সেম, হুবহু সেম বই, কোনো চেঞ্জ নাই। সে জায়গাতে আপনার রিটেনে 50টা এমসিকিউ থাকবে, সময় দেওয়া থাকবে 60 মিনিট, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনি সময় পাবেন 1.2 মিনিট, মানে 1 মিনিট 12 সেকেন্ড। 1.2 মিনিট, 1 মিনিট 12 সেকেন্ড সময় পাবেন প্রত্যেকটা সময়, কিন্তু একই জিনিস, সময় কিন্তু দ্বিগুণ। সময় কিন্তু দ্বিগুণ, 36 সেকেন্ডের জায়গায় 72 সেকেন্ড সময় পাবেন, সময় কিন্তু দ্বিগুণ। একদম হুবহু সেম বই, হুবহু সেম সব টপিক। ভার্বাল রিজনিং, তারপরে এই বানানো ভাষা, এই বানানো ভাষার জন্য আপনি বাংলাতে যখন বানানের সমস্যাগুলো পড়বেন, সমার্থক বিপরীতার্থক শব্দ পড়বেন, ইংরেজিতে যখন আপনি ভোকাবুলারি স্পেলিং পড়বেন, সিনোনিম, অ্যান্টোনিম, ভোকাবুলারি গুলা পড়বেন, এই একই জিনিস আপনার কিন্তু পড়তে হবে আবার মানসিক দক্ষতার সময়। তাই বাংলা ও ইংরেজি যখন আমরা ভালোভাবে পড়বো, তখন সেটা এমন ভাবে পড়বো যেন মানসিক দক্ষতা পড়ার সময় আমাদের মনে থাকে। দেখবেন একই জিনিস। যান্ত্রিক দক্ষতা, মানে চিত্রভিত্তিক সমস্যা দেয়া থাকে, সেখান থেকে কি করতে হয় না করতে হয় কিছু স্ট্র্যাটেজি জানতে হয়, সেগুলো ক্লাসে ভাইয়ারাও বলে দিবে। যেমন ইউটিউবে আপনারা, গুগলে আপনারা অনেক ধরনের ওয়েবসাইট পাবেন, সমাধান করার মতো কিছু ভিডিও পাবেন। স্থানাঙ্ক সমস্যা, নিজের কল্পনা শক্তিটাকে কাজে লাগাইতে হবে। সংখ্যাগত সমস্যা, বিভিন্ন সিরিজ সম্পর্কে প্র্যাকটিস বইতে অনেক পাওয়া যায়। প্রবলেম সলভিং, ভাষাগত যৌক্তিক বিচার, এগুলোর জন্য আপনার নিজের ভাষা পড়ে কতটুকু ধরতে পারছেন, আপনি আপনার নিজের সৃজনশীলতা কতটুকু কাজে লাগাইতে পারতেছেন, এই জিনিসগুলো পরীক্ষার হলে বিবেচনা করা হয়। আপনার মাথা কতটুকু গরম হচ্ছে পরীক্ষার হলে, আপনি এই জায়গাতে একটা চিত্র দিয়ে দিল, এই একটা চিত্র দিয়ে বলে এখানে মোট কয়টা ত্রিভুজ আছে, একটা দুইটা তিনটা, হ্যাঁ? কারণ পরীক্ষার হলে আপনি ভুলে হয়তো বা একটা দুইটা বিবেচনা করতে পারেন। অথবা বর্গক্ষেত্র দিয়ে এই জায়গার মধ্যে মোট কয়টা বর্গক্ষেত্র আছে, এই জায়গাতে মোট 5টা বর্গক্ষেত্র আছে। অথবা আয়তক্ষেত্র বিবেচনা করলে কয়টা আয়তক্ষেত্র আছে, সেটা এই 4টা আয়তক্ষেত্র হতে পারে। তো এইরকম আপনার কিন্তু 5টা বর্গক্ষেত্র, 4টা আয়তক্ষেত্র, এরকম নানা ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু পরীক্ষার হলে আপনাকে জানতে চায়। এর ধরনের এই রকমের যদি দেয়া থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা দেখবো যে মোট, মানে এই পাশাপাশি দেখবো কত কয়টা ঘর আছে। 1 2, এই জায়গাতে হইলো আপনার 3, এই জায়গাতে হইলো 4। তো এই জায়গাতে সাধারণত যেটা হয় যে আপনার 1 আর 2 যোগ করলে কত হবে, 3। এই 3কে স্কোয়ার করলে মোট কিন্তু ঘর আসবে, হইতেছে হইলো আপনার 9টা। এই জায়গাতে যেই, মানে আপনি একটা ছোট একটা স্ট্র্যাটেজি, যে ধরেন আপনাকে এরকম একটা চিত্র দিয়ে দিছে, এই চিত্র দেওয়ার পরে বলবে যে এখানে হয়তো বা মোট বর্গক্ষেত্র কয়টা অথবা আয়তক্ষেত্র কয়টা, আপনি এই জায়গাতে নাম্বারিং করবেন 1 2। তাহলে আপনাকে মোট কয়টা ঘর আছে সেটা জানার জন্য কিন্তু তাদের আগে ঘন বের করে যোগ করতে হবে, 1³ + 2³। তাহলে এই জায়গাতে মোট আছে 9। তার মানে এই জায়গাতে বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্র মিলে কিন্তু মোট 9টা আছে।
আর যদি তাদের আপনি বর্গ করেন, তাহলে কিন্তু সেই জায়গার যে সংখ্যা আসবে সেটা আসবে বর্গ সংখ্যা। তাহলে এক, আর এখানে 2 × 4, তার মানে 5। তার মানে 5টা আছে স্কোয়ার, আর 9 থেকে 5 গেলে তার মানে 4টা আছে কিন্তু রেক্টাঙ্গেল। ঠিক আছে? তো এই রকমের অনেক ধরনের মানে ছোট ছোট খুব সুন্দর নিয়ম কানুন সূত্র আপনার ওই গুগলে আপনি অনেক লিংক পাবেন, ইউটিউবে ভিডিও পাবেন, সেগুলো দেখে দেখে নিজেকে প্রিপেয়ার করতে হবে। আর এই প্রিপেয়ার প্রিলিমিনারি সময় হবেন প্রিপেয়ার, সেটা রিটেনের সময় আর করতে হবে না, কারণ এই মেন্টাল এবিলিটি প্রিলি আর রিটেন সেম সিলেবাস। আমি আর পরে সময় নষ্ট করলাম না, আপনি নিজে পড়ে মিলাই দেখবেন ঠিক আছে কি ঠিক নাই। সর্বশেষে এই টপিকটা শুধুমাত্র প্রিলিমিনারির জন্যই লাগে। এইটাই মোটামুটি আপনি ধরতে পারেন যে প্রিলিমিনারি, এটা শুধুমাত্র প্রিলিমিনারিতেই কাজে লাগবে, রিটেনে এর অ্যাপ্লিকেশন নাই। এই জায়গাতে 10টা কোয়েশ্চেন থাকে এবং 10টা কোয়েশ্চেনই খুব মানে বিপজ্জনক। এই 10টা কোয়েশ্চেনের জন্য আপনি যদি বিগত প্রিভিয়াস কোয়েশ্চেন গুলা সলভ করেন, প্রিভিয়াস কোয়েশ্চেন গুলা থেকে আপনি মানে 3 থেকে 4টা প্রশ্ন কমন পাবেন বিগত বিসিএস প্রশ্নগুলা সমাধান করলে। আর যদি আপনি আরেকটু মানে ভালোভাবে পড়তে চান, ক্লাসে কিছু বেসিক জিনিস ভাইয়ারা পড়াই দিবে, বইতে যে মূল কথাগুলো থাকে, আন্ডারলাইন করা থাকে অথবা বোল্ড করা থাকে, সেগুলো যদি পড়েন তাহলে আপনি মোটামুটি 10-এ 5 টার্গেট করে পড়তে পারেন। তবে আপনাকে একটা জিনিসই মনে রাখতে হবে, কখনোই লোভ করবেন না। এই সাবজেক্টের 10টা কোয়েশনই কিন্তু আপনাকে খুব বেশি লোভে মানে পাপ করতে উদ্বুদ্ধ করবে। সবগুলো অপশন দেখলেই মনে হবে যে হ্যাঁ আরে এইটাই তো অ্যান্সার, আপনি খুব কনফিডেন্স নিয়ে দাগায় দেখবেন যে সেটা ভুল হচ্ছে। তাই সেগুলোর জন্য প্রিভিয়াস কোয়েশন সলভ করার পাশাপাশি কিন্তু আপনি মানে ভালো মানে জ্ঞান ছাড়া এখানে দাগানোর দরকার নেই। এখানে যদি আপনি 10-এ 5টা বা 4টা দাগায় যদি দেখেন যে না 4টাই হয়েছে অথবা 5টাই হয়েছে, আপনি আলহামদুলিল্লাহ, অনেক অনেক মানে এটা অনেক। আপনি 7টা দাগায় দেখলেন যে সেখানে 5টাই ভুল, তাহলে আপনি তো 2 তো ভালো পাইলেনই না, 5টার জন্য আরো 2.5 কেটে নিয়ে আপনি উল্টো মানে হাফ হাফ মার্কস লসে চলে গেলেন। সুতরাং এই কাজ কখনোই করা যাবে না। এটার জন্য আপনার তেমন কোনো পরিশ্রমের দরকার নাই, প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করবেন আর অল্প অল্প কিছু পড়া পড়লেই হবে। এখন আমরা আরেকটা ভিডিও দেখবো, ওকে? হ্যাঁ, সাউন্ড আসছে না, শেয়ার সাউন্ড দেয়া নাই। স্টপ শেয়ার করে আবার শেয়ার দেন, শেয়ার সাউন্ড দিয়ে। আমি তো শেয়ার দিছিলাম এটা। স্টপ শেয়ার করতে হবে, শেয়ার বাদ দিতে হবে, দিয়ে নতুন করে শেয়ার দিতে হবে। শেয়ার সাউন্ড ক্লিক করে নতুন করে। শেয়ার সাউন্ড অপশনটা এক জায়গায় সিলেক্ট হচ্ছে না, বুঝতে পারতেছি না। আচ্ছা, আমরা পরের ইয়াতে চলে যাব। ভিডিওটা শেষ হলে আমি কয়েকটা কোয়েশ্চেন দেখাবো। আমরা দেখতেই পারতেছি সাকিব আল হাসান উনি প্র্যাকটিস করলেন, পরবর্তীতে দেখেন উনি কত সুন্দর ওনার মতো সুপার স্কুপ শটটা খেলতেছেন। হয়তোবা এই শটটা ওনার একটা ইউনিক শট। সুতরাং এই ভিডিওটা আমাদের, আমরা একটা মিনিট একটু দেখি সাউন্ডটা আসে কিনা। আচ্ছা, আমরা ক্লাসে চলে যাই। শেয়ার।
তো যাই হোক, আমরা দেখলাম সাকিব আল হাসান ওনার যে দুর্বলতার জায়গাটা ছিল, উনি সেই দুর্বলতার জায়গাটা বারবার প্র্যাকটিস করার মাধ্যমে কাটায় উঠে কিভাবে খুব সুন্দর সুন্দর শট খেলতেছেন। তো আমি এই ভিডিওটা দিলাম, আনফরচুনেটলি আমি আসলে সরি, যান্ত্রিক সমস্যার কারণে সাউন্ডটা গেল না, আপনারা সাউন্ডটা দেখতে পারলেন না। এটার প্রথমে যে অ্যাডভার্টাইজমেন্টটা ছিল সেটা 2011 বিশ্বকাপের প্রেক্ষাপটে তৈরি, আমার পছন্দের একটা ভিডিও ছিল বলে আমি আসলে ভিডিওটা এখানে দিছিলাম, যে দেখলে হয়তো বা আপনাদের ভালো লাগতো। কিন্তু সাউন্ডটা যেহেতু যায় নাই, আমি আসলে দুঃখিত। তো এই জায়গাতে যেটা দেখানোর চেষ্টা করলাম যে হ্যাঁ, প্রথমে আপনাদের আমি একটা ভিডিও দেখাইছিলাম তামিম ইকবালের, যে উনি ওনার স্ট্রংগেস্ট পজিশনে খুব ভালো শট খেলতেছে। সেটা করবেন আপনি অবশ্যই, আপনি আপনার পছন্দের সাবজেক্ট গুলোতে খুব ভালো করার চেষ্টা করবেন, কিন্তু যে সাবজেক্ট গুলোতে দুর্বলতা আছে, সাকিব আল হাসান যেভাবে বারবার প্র্যাকটিসের মাধ্যমে দুর্বলতা কাটায় উঠলো, আপনারা কিন্তু বারবার নিয়মিত চর্চার মাধ্যমে ভালো করে ক্লাস করার মাধ্যমে দুর্বলতাগুলো কিন্তু কাটায় উঠতে হবে। সর্বশেষ আমি যেটা দেখাবো যে বিসিএস এ কিন্তু সবসময় যে নতুন প্রশ্ন আসে তা না, সকল নতুন প্রশ্ন আসা যে আসলে নতুন প্রশ্ন তা কিন্তু না। প্রশ্নের পুনরাবৃত্তি হেডিং দিয়ে আমি আপনাদের কিছু জিনিস দেখাই, খেয়াল করে দেখেন। বিসিএস এর 45 বিসিএস এ আসছে একটা প্রশ্ন, ডেসডেমোনা ইজ এ ক্যারেক্টার ইন দ্য ফলোইং শেক্সপিয়ারিয়ান প্লে। শেক্সপিয়ারের কোন নাটকে ডেসডেমোনা ক্যারেক্টারটা আছে? ঠিক আছে, এটার অ্যান্সারটা হচ্ছে অথেলো। আমি এই অ্যান্সারটা কিভাবে পাইলাম দেখেন, সেটার জন্য আপনি 35তম বিসিএস এ যদি যান, দেখেন যে অথেলো ইজ এ শেক্সপিয়ার্স প্লে অ্যাবাউট এ মুর। বিসিএস এ যখন একটা কোয়েশ্চেন আসে, আমরা যখন সেই কোয়েশ্চেনটা সলভ করি, তার নিচে খুব বেসিক সব বইতে 2-3টা লাইন লেখা থাকে যে অথেলো হচ্ছে শেক্সপিয়ারের একটা নাটক, যেটা একজন মুরকে নিয়ে লেখা, যারা আসলে মুসলমান একটা নির্দিষ্ট এরিয়া থেকে আসে। এই এই নাটকের ক্যারেক্টার গুলো হচ্ছে ডেসডেমোনা, অথেলো, ইয়াগো, এরকম কয়েকজন ক্যারেক্টারের নাম দেওয়া থাকে। সুতরাং যখন 35 বিসিএস এই কোয়েশন আসছে, তার পরবর্তীতে যখন সবাই এটার ব্যাখ্যাগুলো পড়ছে, তার জন্য 45 বিসিএস এ যে অ্যাপিয়ার করছে, সে ডেসডেমোনা কোন নাটকে থাকবে সেই অ্যান্সার সে জানবে না, এটা তো হতে পারে না। দেখেন 37 বিসিএস এ দেখেন কোয়েশন আসছে, ওথেলো গেভ ডেসডেমোনা এ হ্যান্ডকারচিফ, যে সে তাকে একটা রুমাল দেয়। আমি ঠিক 35 বিসিএস এর এই রেফারেন্স টেনে বলি যে এই ব্যাখ্যাটা যখন আমরা পড়বো, তখন এই ইনফরমেশন গুলো কিন্তু আমরা অটোমেটিক্যালি জেনে যাই। তাই পরবর্তীতে নতুন একটা প্রশ্ন পরীক্ষাতে আসলেও সেটার জন্য কিন্তু আপনাকে খুব বেশি কষ্ট করতে হয় না, জাস্ট পড়াগুলো আগে একটু পড়ে গেলেই হয়, নতুন প্রশ্নগুলো কমন পাওয়া যায়। খেয়াল করে দেখেন, এই প্রশ্নটা মানে আমার নিজের অভিজ্ঞতার সঙ্গে অতপ্রত ভাবে জড়িত, খুব বেশি জড়িত। কেন? 41st বিসিএস আমি পরীক্ষা দিতে গেলাম, তখন কোয়েশ্চেন আসছে শেক্সপিয়ার্স প্লে হ্যামলেট, হ্যামলেট ওয়াজ দ্য প্রিন্স অফ কোন দেশের প্রিন্স সে? দেখেন হ্যামলেট নাটকের পুরো সম্পূর্ণ নামটাই ছিল যে হ্যামলেট দ্য প্রিন্স অফ ডেনমার্ক। হ্যামলেট নাটকটার সম্পূর্ণ নামই হচ্ছে যে হ্যামলেট দ্য প্রিন্স অফ ডেনমার্ক। তাহলে হ্যামলেট নাটকের হ্যামলেট কোন দেশের প্রিন্স ছিল? অ্যাকচুয়ালি আমি দেখলাম কোয়েশ্চেনটা ছিল নতুন কোয়েশ্চেন, কিন্তু সে যে ডেনমার্কের প্রিন্স ছিল সেটা বুঝতে কি আমার খুব কষ্ট করতে হবে? অবশ্যই নয়। কারণ এই নামটা মানে ইতোমধ্যে নামটা জাস্ট যে ছাত্রটা 2বার সেটা নামটা পড়ে গেছে, সেই এটার অ্যান্সারটা করতে পারবে। দেখেন 43-এ আবার কোয়েশ্চেন আসছে, ওয়ার ইজ দ্য সেটিং অফ দ্য প্লে হ্যামলেট, হ্যামলেটের প্লট কোন দেশে সাজানো? এটা ডেনমার্ক, এটা আমি বলবো কেন, এটা ক্লাস 3-র বাচ্চা বলতে পারবে। গেল। দেখেন অনেক আগে 28 বিসিএস আসছিল, জুলিয়াস সিজার ওয়াজ দ্য রুলার অফ রোম অ্যাবাউট 2000 ইয়ার্স এগো। ওই সময় এটা একটা নতুন প্রশ্ন ছিল যে হ্যাঁ, 2000 বছর আগে জুলিয়াস সিজার রোমের শাসক ছিলেন। 45 বিসিএস আসছে জুলিয়াস সিজার কি টাইপের নাটক। তো 2000 বছর আগে যে নাটক লেখা হয়েছে সেটা যে হিস্টোরিক্যাল হবে, এটা বোঝার জন্য কি রকেট সায়েন্সের কোনো দরকার আছে? কোনো দরকার নাই। কিন্তু এটা কিন্তু একটা নতুন কোয়েশ্চেন ছিল, খেয়াল করে দেখেন। কিন্তু নতুন কোয়েশ্চেন কি আদতে নতুন কোয়েশ্চেন? তা কিন্তু না। আমরা যারা একটু আগে মানে আগে যারা আমি যেমন এইচএসসি 13 ব্যাচ, 2013 ব্যাচ, সেখানে কিন্তু আমরা আমাদের বাংলা গল্পে কিন্তু ওই এই দ্য মার্চেন্ট অফ ভেনিস গল্পটা কিন্তু পড়ছি। এখানে দেখেন 36 বিসিএস এ মার্চেন্ট অফ ভেনিস শেক্সপিয়ার প্লে অ্যাবাউট এ জিউ, ইহুদিকে নিয়ে একটা গল্প লেখা ছিল। আর পরবর্তীতে 41-এ আবার দিছে শাইলক ইজ এ ক্যারেক্টার ইন দ্য প্লে দ্য মার্চেন্ট অফ ভেনিস। তো যখনই আপনি মার্চেন্ট অফ ভেনিস আপনি নিজে পড়ছেন, অথবা সেটার ব্যাখ্যাটা আপনি পড়ছেন, যে 36 বিসিএস এটা কোয়েশ্চেন আসছে, এটার ব্যাখ্যাগুলো আমি পড়বো, তখন কিন্তু শাইলক, অ্যান্টোনিও, বাসানিও, এরকম টাইপের কিছু ক্যারেক্টার কিন্তু অটোমেটিক্যালি আমরা পড়ি। আগে যে ব্যাখ্যাটা আমি দিলাম, তার 41 বিসিএস এ এই কেন শাইলক কোন ক্যারেক্টারের, কোন নাটকের ক্যারেক্টার, সেটা বোঝা তো কঠিন কিছু না। এই যে এই 3টা কোয়েশ্চেন দেখেন, আমি আর কিছু মুখে বলতে চাই না, আপনারাই পড়ে দেখেন। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন।
29 BCS, 35 BCS, 39 BCS। is a famous soliloquy of, is a famous dialogue of, soliloquy স্বগতোক্তি, famous dialogue from এই হ্যামলেট। এই যে, সরি গাইস, হ্যামলেট, এই হ্যামলেট, আর এই যে কোয়েশ্চেন টু বি নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। দেখেন এই একটাই কোয়েশ্চেন আসার পরে সেখান থেকে দুইটা কোয়েশ্চেন কিভাবে বিসিএস এ আসছে। ফর গডস সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ, অফ অকার্স ইন এ নোভেল, এটাতে আমি পরে আসি। তার আগে দেখেন 38 BCS এ আসলো ফর গডস সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ, দ্য লাইন ইজ রিটেন বাই জন ডান। ওনাকে বলা হয় রোমান্টিক পয়েট। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম উনি ভালোবাসার কবি। এই প্রশ্নটা নতুন হিসাবে সাপ্লাই করা হয়েছে, ও হইতেই পারে। বিসিএস এ 15টা কোয়েশ্চেনের মধ্যে আমি আগে বলছিলাম যে আপনি 8টার মতো প্রশ্ন প্রিভিয়াস প্রশ্ন থেকে কমন পাবেন, তাইলে বাকি 7টা প্রশ্ন তো নতুন। সেই জায়গা থেকে এই প্রশ্নটা এটা একটা নতুন প্রশ্ন হইতেই পারে। তো যখন এই প্রশ্নটা নতুন, বারবার আমরা পড়ছি, রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু খুব বিখ্যাত একটা উপন্যাস হচ্ছে শেষের কবিতা, তার কাব্যোপন্যাস। এবং সেই জায়গাতে কিন্তু উনি এই জন ডানের কবিতা বারবার মানে ব্যবহার করছেন। এটার কথা বারবার বলছেন যে সেই জায়গাতে যে ক্যারেক্টার থাকে অমিত এবং লাবণ্য, লাবণ্য অমিতকে আদর করে ডাকে অমিত থেকে মিতা, আর অমিত লাবণ্যকে আদর করে ডাকে মানে বন্যা, বন্য থেকে লাবণ্য থেকে বন্যা। তো সেই ক্ষেত্রে অমিত কিন্তু, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এটার বাংলা ব্যবহার করছেন যে ফর গডস সেক হোল্ড ইউর টাং এন্ড লেট মি লাভ, যে ঈশ্বরের দোহাই তুমি একটু থামো এবং আমাকে ভালোবাসতে দাও। সেটা কিন্তু রবীন্দ্রনাথ কাব্যিক ভাবে ওনার উপন্যাসে ব্যবহার করছে। দোহাই তোদের একটু কুচুপ কর, ভালোবাসিবারে মোর, মোরে দে অবসর। এই জায়গা থেকে রেফারেন্সিং করে দেখেন 42তম বিসিএস, যেটা বিশেষ ছিল ডাক্তারদের জন্য, সেখানে কিন্তু দেখেন কত সুন্দর লিখছে ফর গডস সেক হোল্ড ইউর টাং এন্ড লেট মি লাভ ওকার্স ইন এ নভেল বাই। দেখেন এই জায়গাতে কিন্তু আর জন ডান অপশন দেয় নাই, অন্য তিনটা অপশন দিয়ে দিচ্ছে কি সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুর। সুতরাং যারা এই ব্যাখ্যা পড়ছে আর বাংলা সাহিত্য শেষের কবিতা পড়ছে, কারো এই প্রশ্নের উত্তর মিস হবে না যে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসে এই লাইনগুলো ছিল বাংলায়। তো প্রশ্নের মধ্যে যে কত মজা লুকিয়ে থাকে, একটু মনোযোগ দিয়ে পড়লে, একটু প্যাশন নিয়ে পড়লে কিন্তু সেটা ধরা যায়। সর্বশেষ স্লাইড আমার, দেখেন চর্যাপদের প্রাপ্তি স্থান কোথায়? নেপাল। আর চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজগ্রন্থশালা থেকে। 28 BCS থেকে সর্বশেষ দেখেন 43তম BCS এই কোশ্চেন দিছে, কোন সাহিত্য ধর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে? চর্যাপদ। আর সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে রচিত জড়িত? চর্যাপদ। দেখেন 28তম BCS, 42তম BCS, খেয়াল করে দেখেন। নজরুল ইসলামের তিনটা, মানে আপনারা যখনই সাহিত্য পড়তে যাবেন দেখবেন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সম্পাদিত তিনটা পত্রিকা আছে, সান্ধ্য দৈনিক, নবযুগ, লাঙ্গল, আর ধূমকেতু। ধূমকেতু মানে পত্রিকার প্রকাশনা উপলক্ষে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর শুভেচ্ছা বাণী লিখে পাঠাইছিলেন প্রথম সংখ্যায়, যে আয় চলে আয় আয় রে ধূমকেতু, আধারে বাদ তোর অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। হ্যাঁ, এটা নিয়েও প্রশ্ন আসতো যে এই লাইনটা কোন পত্রিকায় লেখা থাকতো। যাই হোক, সেই প্রসঙ্গে আমি আর গেলাম না। তো নজরুল ইসলামের তিনটা কবিতার মধ্যে ধূমকেতু নাম আছে জানি। পরবর্তীতে আবারও দেখেন কাজী নজরুল ইসলামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা, পত্রিকা। এই দেখেন এই 24তম BCS, 28তম BCS আসছিল ভানু সিংহ ঠাকুরের পদাবলী, রবীন্দ্রনাথ ঠাকুর। আর আর সরি, আর পদাবলী কে লিখছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই মধ্যযুগের পদাবলীর মতো করে উনি, ওনার ছদ্মনাম ছিল একটা ভানু সিংহ, উনি ওনার যৌবনে কিন্তু ভানু সিংহ ছদ্মনাম দিয়ে উনি কিন্তু অনেকগুলো পদাবলী লেখার চেষ্টা করছেন। যে হায় রে হায় মরণ রে তুহু মম শ্যাম সমান, মেঘ বরণ তুজ, মেঘ জটাজুট, রক্ত কমল কর। এরকম টাইপের কিছু লাইন উনি লিখছেন। ওনার যৌবনে উনি লিখছেন ভানুসিংহ ঠাকুরের পদাবলী, ভানুসিংহ নাম দিয়ে। তো এই রবীন্দ্রনাথ ঠাকুর এখানে পদাবলী লিখছেন, আধুনিক যুগে একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরই। সো নতুন কোয়েশ্চেন কিন্তু সবসময় নতুন কোয়েশ্চেন না। কোয়েশ্চেন পড়লে সেটার, কোয়েশ্চেনটা যে হয়েছে সেটা কোয়েশ্চেন, সেটার উত্তর, উত্তর কেন হইলো, অন্যান্য অপশন কেন উত্তর হইলো না, এই ব্যাখ্যাগুলো যদি পড়া যায়, ইনশাল্লাহ প্রিলি পাস করাটা আপনাদের জন্য কঠিন হবে না। তাই আমি আজকে আর কথা না বাড়াই, আমরা সবসময় বলি যে বিসিএস কঠিন নয়, প্রস্তুতি যদি গোছানো হয়। আপনারা ইনশাল্লাহ একটা গোছানো প্রস্তুতি নেন, আমরা সবসময় আপনাদের পাশে থাকতে চাই ইনশাল্লাহ। আপনাদের সকলের জন্য আমার শুভকামনা রইলো, ভালোভাবে পড়েন। আপনাদের মঙ্গল কামনা করি, ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আমার, আল্লাহ বাঁচিয়ে রাখলে, ভবিষ্যতে দেখা হবে ক্যারিয়ার সার্ভিসে। সকলের জন্যই শুভকামনা, সবাই ভালো থাকবেন। মামুন ভাই। ধন্যবাদ ভাইয়াকে সুন্দরভাবে সিলেবাসটা বুঝিয়ে দেওয়ার জন্য। তো আজকের এই ক্লাসটা কিন্তু রেকর্ডেড থাকবে, অনেকে অনেক কোশ্চেন করছিলেন, আমি কোশ্চেনগুলোর একটু অ্যান্সার দিয়ে দিচ্ছি।
আজকের ক্লাসটা রেকর্ডেড থাকবে এবং এই ক্লাসগুলো আপনারা পরবর্তীতে দেখতে পারবেন। কোথায় দেখতে পারবেন? তার আগে আমি একটু আমাদের কোর্স সম্পর্কে বলে দিই। আজকে যে ভাইয়া ক্লাস নোটটা দাগিয়ে দাগিয়ে পড়িয়েছে সেটাও দেখতে পারবেন। এর আগে আমি একটু কোর্স সম্পর্কে বলে দিই। ফ্রি কোর্সে যারা এখনো এনরোল করেননি, এখান থেকে ফ্রি কোর্সে এনরোল করে নেবেন। আর আমাদের যে মূল কোর্সটা সম্পর্কে আপনারা জানতে চাচ্ছিলেন, 47তম বিসিএস প্রিলি অপটিমাম ব্যাচ, প্রিলি ফুল কোর্স, লিখিত বেসিক কোর্স, প্রিলি এবং লিখিত কম্বাইন্ড প্রস্তুতি যেটা আমরা বলছি, ঠিক আছে? তো এখানে যেটা হয়েছে যে এখানে 47তম বিসিএস প্রিলি অপটিমাম ব্যাচ ফুল কোর্স কম্বো ব্যাচ যেটা, এখানে হচ্ছে আপনার বেসিক ক্লাস থাকবে 4টি, লেকচার ক্লাস থাকবে হচ্ছে 100টি, প্রশ্ন ব্যাখ্যা অ্যানালাইসিস ক্লাস 6টি, বেসিক টেস্ট বিগত বছরের প্রশ্ন থেকে থাকবে হচ্ছে 3 সেট, ডেইলি এক্সাম থাকবে প্রত্যেকটা ডেইলি এক্সামে 2 সেট করে কোশ্চেন, একটা লাইভ হবে একটা প্র্যাকটিস হবে, প্র্যাকটিসটা যতবার খুশি ততবার দিতে পারবেন। লাইভে লাইভ এক্সামে একবার অংশগ্রহণ করতে পারবেন। উইকলি এক্সাম হবে 26টি, টোটাল 78 সেট, 3টি এক্সাম দিতে পারবেন। দুইটা অনলাইনে দিতে পারবেন আর একটা অফলাইনে দিতে পারবেন। এটা কিন্তু আমি কম্বো ব্যাচের কথা বলছি, কম্বো ব্যাচ। কম্বো ব্যাচ হচ্ছে এই উইকলি এক্সাম, মান্থলি এক্সাম, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মার্ক টেস্ট, এই এক্সামগুলো আপনারা ব্রাঞ্চে গিয়েও অংশগ্রহণ করতে পারবেন, ঠিক আছে? এটার পেমেন্ট হচ্ছে 11,000 টাকা, প্রিভিয়াস শিক্ষার্থীদের জন্য 500 টাকা ছাড় আছে। আর যদি কেউ বই নিতে চান সেক্ষেত্রে তাকে আলাদাভাবে 4,500 টাকা পেমেন্ট করে বই নিতে হবে। আমাদের কোনো কোর্সের সাথে বই অ্যাড নেই। বই নিতে গেলে আপনাকে 4,500 টাকা পেইড করে বই নিতে হবে। দেন হচ্ছে অপটিমাম ব্যাচ ফুল কোর্স অনলাইন ব্যাচ। অনলাইন ব্যাচে কি কি আছে? জাস্ট এখানে হচ্ছে কম্বো ব্যাচের সাথে সবই এক, এখানে শুধু এক্সাম এক সেট করে কম, এই উইকলি মান্থলি সাবজেক্ট টেস্ট ফাইনাল মডেল টেস্ট, এইটুকুতে এক সেট করে এক্সাম কম আছে। অর্থাৎ ব্রাঞ্চে গিয়ে আপনি যে এক্সামটা কম্বো ব্যাচের স্টুডেন্ট দিবে, আপনার সেই এক্সামটা থাকবে না। এটার পেমেন্ট হচ্ছে 8,500 টাকা। এখানেও 500 টাকা প্রিভিয়াস শিক্ষার্থীদের জন্য স্যার, আর অনলি বুক 4,500 টাকা। এরপরে আছে হচ্ছে অপটিমাম ব্যাচ ক্লাচ ব্যাচ অনলাইন। ক্লাচ ব্যাচ অনলাইনের মধ্যে কি কি থাকছে? জাস্ট রেগুলার ক্লাস থাকছে 100টি, ডেইলি এক্সাম থাকবে 200 সেট, আর প্রত্যেকটা ক্লাসের রিপ্লাই ভিডিও, 24 ঘন্টা কিউ অ্যান্ড এ সার্ভিস। এটার পেমেন্ট হচ্ছে 6,000 টাকা, প্রিভিয়াস শিক্ষার্থীদের জন্য 500 টাকা ছাড়, আর অনলি বুকস হচ্ছে 4,500 টাকা। এরপরে থাকছে হচ্ছে এক্সাম ব্যাচ কম্বো। এক্সাম ব্যাচ কম্বোতে কি থাকছে? জাস্ট এক্সাম গুলা থাকবে। কোন এক্সাম গুলা? উইকলি এক্সাম, মান্থলি এক্সাম, সাবজেক্ট টেস্ট, ফাইনাল মডেল টেস্ট, ঠিক আছে? কম্বো ম্যাচেও 3 সেট করে প্রত্যেকটা পরীক্ষা দিতে পারবেন, দুইটা অনলাইনে একটা ব্রাঞ্চে গিয়ে। এটার পেমেন্ট 6,000 টাকা, প্রিভিয়াস শিক্ষার্থীদের জন্য 500 টাকা ছাড়, আর বই নিতে চাইলে 4,500 টাকা। আর অনলাইন এক্সাম ব্যাচ যেটা আছে, অনলাইন এক্সাম ব্যাচ, এখানে জাস্ট ওই প্রত্যেকটা এক্সামের 2 সেট করে পরীক্ষা দিতে পারবেন আপনারা, একটা লাইভ একটা প্র্যাকটিস। এটার পেমেন্ট হচ্ছে 3,500 টাকা, প্রিভিয়াস শিক্ষার্থীদের জন্য 500 টাকা ছাড়, আর অনলি বুকস 4,500 টাকা, ঠিক আছে? আর লিখিত বেসিক কোর্স, যারা এই প্রিলির যে উপরের যে কোর্সগুলা করবেন, এই কোর্সের সাথে লিখিত বেসিক কোর্স অ্যাড করে নিতে পারবেন। এছাড়া আমাদের যে অন্যান্য ব্যাচের যে সকল স্টুডেন্ট ভর্তি আছেন, পায়োনিয়র ব্যাচের স্টুডেন্ট বা প্রোগ্রেসিভ ব্যাচের স্টুডেন্ট, বা কেউ যদি চায় শুধু লিখিত বেসিক কোর্সেও ভর্তি হইতে পারবে। লিখিত বেসিক কোর্সে কি থাকবে? 35টি লাইভ ক্লাস থাকবে, 35টি ডেইলি রিটেন এক্সাম থাকবে, এটা কিন্তু রিটেন এক্সাম হবে 35টি, সার্বনিক কিউ অ্যান্ড এ সার্ভিস তো আছেই। আর এটা হচ্ছে আপনার পেমেন্ট পড়বে হচ্ছে 4,000 টাকা, ঠিক আছে? তো সাধারণত প্রিলি কোর্সটা চলবে হচ্ছে শনি সোম বুধ শুক্র, আর রিটেন ক্লাস থাকবে হচ্ছে আপনার মঙ্গলবার বৃহস্পতিবার, মানে যেদিন প্রিলি কোর্সটা থাকবে না সেদিনই রিটেনের ক্লাসটা এভাবে দেওয়া হবে। সপ্তাহে একটা বা দুইটা করে ক্লাস দেওয়া হবে এভাবে, এভাবে 35টা ক্লাস নেওয়া হবে, ঠিক আছে? আর বইগুলা উদ্ভাসন মেশিন যে কোনো শাখা থেকে সংগ্রহ করা যাবে, অথবা রকমারি.com থেকেও কিন্তু আপনারা বইগুলা সংগ্রহ করতে পারবেন। আর এখানে কোশ্চেন ব্যাংকের একটা অপশন আছে আমাদের ওয়েবসাইটে, এখানে ঢুকে কিন্তু আপনারা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলা পরীক্ষার মাধ্যমে কিন্তু সলভ করতে পারবেন, ঠিক আছে? এভাবে পরীক্ষা দিয়ে দিয়ে আপনারা সলভ করতে পারবেন, পরীক্ষা দিয়ে দিয়ে সলভ করতে সাবমিট করতে পারবেন, এবং আপনার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের যে গুরুত্বটা ভাইয়া বোঝাইলো, এখান থেকে কিন্তু খুব সহজেই আপনারা এটা করতে পারবেন। এছাড়া মান্থলি অ্যাফেয়ার্স আছে, প্রত্যেক মাসের আপডেট গুলো এখানে দেয়া হয়, ঠিক আছে? মান্থলি অ্যাফেয়ার্স, বাংলাদেশ ইকোনমিক অ্যান্ড ইন্টারন্যাশনালের মান্থলি অ্যাফেয়ার্সটা এখান থেকে দেখতে পারবেন। আর প্রিভিয়াস ক্লাসগুলো এবং পিডিএফ ক্লাস নোট দেখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে জয়েন নাও ক্লিক করতে হবে, যেখান থেকে ক্লাসে জয়েন করেছেন।
রেজিস্ট্রেশন করা না থাকলে রেজিস্ট্রেশন করে নেবেন। দেন হচ্ছে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে আপকামিং ক্লাস তো এখান থেকে করতে পারবেন। দেন হচ্ছে এক্সামগুলো এখান থেকে দিতে পারবেন। ঠিক আছে, এক্সামগুলো এখান থেকে দিতে পারবেন। আর প্র্যাকটিস এক্সামের জন্য প্র্যাকটিস এক্সামে ক্লিক করে জাস্ট এখানে টেক এক্সামে ক্লিক করে আপনি এখান থেকে এভাবে কিন্তু স্টার্ট এক্সাম এক্সাম দিতে পারবেন। এক্সাম এভাবে দিতে হবে আপনাদের। তো নেক্সট দিন এভাবে এক্সাম দিবেন, লাইভ এক্সামটা দিবেন। আর প্র্যাকটিস এক্সাম যতবার খুশি ততবার অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, এরপরে আপনাদের থাকছে হচ্ছে পাস্ট ক্লাস। এই পাস্ট ক্লাস অপশনে গিয়ে কিন্তু আপনারা পাস্ট ক্লাসগুলো করতে পারবেন এবং ভাইয়া যে পিডিএফ ক্লাস নোটটা দিয়ে ক্লাস নিয়েছে এটা দেখতে পারবেন এই পাস্ট ক্লাস অপশনে গিয়ে। এই যে এই যে পাস্ট ক্লাস দেখা যাচ্ছে এখানে একটা কোর্সের পায়োনিয়র ব্যাচের একটা কোর্সের স্লাইড আছে। এখানে হচ্ছে রিটেনের একটা বাংলাদেশ অ্যাফেয়ার্স 10 আছে। তো এখানে আমরা একটু দেখি ভিডিওটা ক্লিক করলে আপনি কিন্তু এখানে ভিডিওটা চলে আসবে। এটা প্লে করে কিন্তু আপনারা ক্লাস শুনতে পারবেন। ঠিক আছে, এছাড়া যে ক্লাস নোটটা আছে, ক্লাস নোটটা আপনারা এখান থেকে ডাউনলোড করে রাখতে পারবেন। দাগানো ক্লাস নোটটা, দাগানো টিচার যে ক্লাস নোটটা দাগিয়ে দাগিয়ে পুড়িয়েছে ঠিক সেই মাল্টি কালার পিডিএফ ক্লাস নোটটাই কিন্তু আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনারা ইয়া করতে পারবেন। আর একটা খুবই দারুণ ফিচার আছে আমাদের, সেটা হচ্ছে কিউ অ্যান্ড এ সার্ভিস। এটা পাবেন আপনারা 24 ঘন্টা। আপনারা পড়তে গিয়ে প্রতিনিয়ত পড়তে গিয়ে যে সমস্যার মধ্যে পড়বেন আপনারা, দেখা যাচ্ছে আপনার যে কোনো সাবজেক্ট পড়তে গিয়ে আপনারা সমস্যার মধ্যে পড়তে পারেন। তখন আপনি কোন কোর্সের স্টুডেন্ট? আপনি প্রিলি কোর্সের স্টুডেন্ট, প্রিলিতে যাবেন। দেন হচ্ছে এখানে আস্ক এ নিউ কোশ্চেন। ঠিক আছে, আর এখানে অন্যান্য যারা কোশ্চেন করছে তাদের কোশ্চেনও কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে কোশ্চেন করার। এখানে আস্ক এ নিউ কোশ্চেনে গিয়ে আপনি এখানে লিখে দিতে পারেন। আপনি এখান থেকে ফাইল অ্যাটাচ করতে পারেন, ছবি তুলে দিতে পারেন, ভয়েস পাঠাইতে পারবেন। বিভিন্ন ভাবে কিন্তু আপনি এখানে কোশ্চেন করতে পারবেন। আমাদের এক্সপার্ট টিচার প্যানেল আছে, তারা আপনাকে কোশ্চেনের অ্যান্সার গুলো এখানে দিয়ে দিবে। কোশ্চেনের অ্যান্সার গুলো দিয়ে দিলে আপনি এখানে ঠিক এই যে অন্যান্যদের কোশ্চেন যেমন দেখতে পাচ্ছেন এরকম কোশ্চেন গুলো আপনি দেখতে পাবেন। ঠিক আছে, তো এটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো একটা ফিচার। কারণ দেখা যাচ্ছে যে ক্লাস করার সময় অনেক প্রবলেম পড়বে। এই প্রবলেমগুলো আপনারা কিন্তু খুব সহজেই এখানে দিতে পারবেন এবং দেওয়ার পরে দেখা যাচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। আর একজন লিখছেন যে স্ক্রিন দেখা যাচ্ছে না কিছু। স্ক্রিন আপনার ওইখানে আপনি মনে হয় যে ইয়া পিন করে রাখছেন অন্য একটাই জন্য দেখা যাচ্ছে না। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছিল না এতক্ষণ? যারা শুনতে পাচ্ছেন একটু বলবেন। হুম হুম। ঠিক আছে, ধন্যবাদ। তো আর কারো কোনো কোশ্চেন আমি দেখতে পাচ্ছি না। তো আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন ভর্তি হয়ে যেতে পারেন। আর নেক্সট আগামী পরশু আপনাদের ক্লাস আছে আবার। ক্লাসটা অবশ্যই অংশগ্রহণ করবেন। বাংলা সাহিত্যের উপরে ক্লাসটা হবে। আর আপনারা যারা এখনো ভর্তি হননি দ্রুত ভর্তি হয়ে যেতে পারবেন। অনলাইনেও ভর্তি হতে পারবেন অথবা উদ্ভাসন মেসের যে কোনো ব্রাঞ্চে গিয়ে ভর্তি হতে পারবেন। আর উদ্ভাসন মেসের যে কোনো ব্রাঞ্চে ভর্তি হয়ে আপনারা দুইটা ম্যাপ আছে, দুইটা ম্যাপ ওয়াল ম্যাপ আছে দুইটা, এই দুইটা ম্যাপ সংগ্রহ করে নেবেন। এবং যারা বই কিনতে চান তারা 4,500 টাকা পেমেন্ট করে আমাদের যে মাল্টি কালার বুকগুলা, আমাদের বইগুলা কিন্তু মাল্টি কালার, আহ তো বইগুলাও কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন উদ্ভাসন মেসের ব্রাঞ্চ থেকে। আর কোনো আমি কোশ্চেন দেখছি না। কোর্স গুলোতে মান্থলি পেমেন্ট করার ব্যবস্থা আছে কিনা? না, নেই, মান্থলি পেমেন্ট করার কোনো ব্যবস্থা নেই। রুটিন দিয়ে দেওয়া হবে। রুটিন মোটামুটি আমরা 8-10 তারিখের মধ্যে রুটিন কমপ্লিট, রুটিন আপনাদের দিয়ে দিব। না, রিটেন ক্লাস ফ্রি না, রিটেনের জন্য আলাদা ভর্তি হতে হবে ভাইয়া। রিটেনের জন্য আলাদা ভর্তি হতে হবে। রিটেনের পেমেন্ট 4,000 টাকা রিটেন বেসিক কোর্সের। ম্যাথ কি ফ্রি? হ্যাঁ, ম্যাথ ফ্রি। নেক্সট ক্লাসগুলোর রুটিন কোথায় পাবো? রুটিন আজকের যে রুটিনটা যেখানে পেয়েছেন জাস্ট লগ আউট করে উত্তরণ ডট একাডেমির যে হোম পেজ আছে এই হোম পেজ থেকেই আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, কোর্সের মধ্যেই পেয়ে যাবেন রুটিনটা, আমরা দেখিয়ে দিব পরবর্তীতে। ঠিক আছে, ধন্যবাদ। আর কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না, তাহলে আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।